ভাইবার উপর আমরা হচ্ছে ক্লাস নিব, এবং এই ক্লাসটা আপনাদের যে কোনো ভাইবাতে ইনশাআল্লাহ কাজে লাগবে। বিসিএস বা নন বিসিএস যত ভাইবা আছে সবগুলাতে ইনশাআল্লাহ কাজে লাগবে। অনেকেই হচ্ছে আজকে আমার ভিডিও নতুন দেখতে পারেন, তো তাদের জন্য আমি আমার পরিচয়টা দিয়ে রাখি। আমি সাকিব হোসেন। আমি বর্তমানে সহকারী প্রকৌশলী হিসাবে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে কর্মরত আছি, এবং আমি 46তম বিসিএস এ প্রশাসন ক্যাডারে রেকমেন্ডেড। ইতোপূর্বে আমি টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষে সহকারী পরিচালক হিসাবে কর্মরত ছিলাম, এবং আমি হচ্ছে এনএসআই তেও সুপারিশপ্রাপ্ত হয়েছিলাম, তবে আমি সেটা জয়েন করিনি আমার ব্যক্তিগত কারণে। তো যাই হোক, আহ, আমরা হচ্ছে আজকে আমাদের ভাইবা নিয়ে কথা বলবো। এটা আপনার বিসিএস এর যে কোনো গভর্নমেন্ট জবের যে কোনো ভাইবাই ইনশাআল্লাহ আপনার হেল্প হবে। আমি হচ্ছে টোটাল 4টা গভর্নমেন্ট জবের ভাইবা দিয়েছিলাম, এবং আলহামদুলিল্লাহ 4টাতেই আমার চাকরি হয়েছিল। অবশ্যই এখানে সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে আল্লাহর রহমত, আল্লাহ সহজ করেছেন। এবং সাথে আমি চেষ্টা করেছিলাম, আলহামদুলিল্লাহ আল্লাহ চেষ্টা তৌফিক দিয়েছেন, এবং সেটা অবশেষে আমি সেটা আসলে অ্যাচিভও করতে পেরেছি। ওকে, আহ ঠিক আছে। তো এখন হচ্ছে আসলে শুরু করি। প্রথমত হচ্ছে কেন ভাইবাটা নেওয়া হয়। দেখেন, যারা ভাইবা পর্যন্ত আসছে কেউ কিন্তু আসলে খারাপ ছাত্র না, আপনি কাউকেই এখানে ছোট করতে পারবেন না। যে মানুষটা হয়তো ভাইবা দিচ্ছে, সে রিটেন পাস করে এসেছে, রিটেন পাস করে আসার পরে সে ভাইবা দিতে বসছে, সে যথেষ্ট ক্যাপাবল একজন ক্যান্ডিডেট, এবং অবশ্যই সে ভালো ছাত্র। বিসিএস হোক অন্যান্য চাকরিতে হোক, সবগুলোর ব্যাপারেই সেম কথা, অবশ্যই সে একজন ভালো ছাত্র বা ছাত্রী। এখন ভাইভাতে মূলত যেটা করা হয়, মানে ভাইভা নেওয়ার যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে অনেকগুলো ভালো স্টুডেন্ট এর মধ্য থেকে অফিসার খুঁজে নেওয়া। ভালো স্টুডেন্ট আর অফিসার কিন্তু এক না। অফিসার একটা জিনিস, ভালো স্টুডেন্ট আর একটা জিনিস। আপনি অনেক কিছু পড়েছেন, অনেক ভালো জানেন, অনেক কিছু শিখেছেন, কিন্তু দেখা যাচ্ছে আপনি পাবলিক স্পিকিং করতে গেলে আপনার ঘাম ঝরছে, আপনি হচ্ছে কথা বলতে পারছেন না, আপনি আপনার হাত পা কাঁপছে। তো আসলে কিন্তু আপনি তখন ভালো ব্যুরোক্র্যাট হতে পারবেন না, এটা আগে থেকেই বোঝা যাচ্ছে। তো আপনার এই নার্ভাসনেস আসলে অনেকের ইনহেরেন্ট থাকে, অথচ সে কিন্তু খুব ভালো ছাত্র। যেটা আমরা ভার্সিটিতে থাকতে অনেক সময় বলতাম যে ভালো ছাত্র মানে সে যে ভালো শিক্ষক, এরকম কিন্তু আমরা সবসময় পাইনি। আমরা দেখতাম যে অনেক উচ্চ সিজিপিএ নিয়ে ওনারা এসেছেন, অনেকেই আসছেন, কিন্তু দেখা যাচ্ছে ক্লাসে আমরা তার কাছ থেকে যেরকম ফিডব্যাক পাওয়ার কথা আমরা সেটা পাচ্ছি না। কেন? কারণ ওই যে এগেইন, ভালো স্টুডেন্ট আর ভালো টিচার, ভালো ওরাটর কিন্তু সেম না। এখানেও সেম। আপনার অনেকগুলো ভালো স্টুডেন্ট তারা রিটেন পাস করে আসছে, তাদের মধ্য থেকে ভালো অফিসার বেছে নেওয়ার জন্য ভাইভাটা করা হচ্ছে। আপনার ভাইভাতে আপনার উপস্থিত বুদ্ধি, ইদানিং কালে বিসিএস এর ভাইভাতে এটা বেশ করা হয়, আপনাকে নানান সিনারিও বেসড প্রশ্ন করা হয়, নানান সিনারিও দেয়া হবে, এই মুহূর্তে আপনি কি করতে পারেন, এই ক্ষেত্রে আপনার করণীয় কি, আপনি কিভাবে মব হ্যান্ডেল করবেন, বা এই টাইপের নানান কোশ্চেন আপনার দিকে ছুড়ে দেওয়া হবে। আরেকটা হচ্ছে কথার ফ্লুয়েন্সি যাচাই করা হয়, আপনি কথা বলতে গেলে তোতলাচ্ছেন কিনা, আটকে যাচ্ছেন কিনা, আপনার কথার মাঝে জড়তা চলে আসছে কিনা, আপনি দেখা যাচ্ছে শব্দ খুঁজে পাচ্ছেন না কথা শুরু করার পর। এটা কিন্তু একটা সিরিয়াস প্রবলেম, এবং সেটাকে খুবই নেগেটিভলি দেখা হয়। আর একটা হচ্ছে আপনি ঘাবড়ে যান কিনা, অনেক সময় ভাইভাতে ডেলিবারেটলি আপনাকে আঘাত করা হবে, আপনাকে নানান অফেন্সিভ কথা বলা হতে পারে, ইভেন আপনার হয়তো অ্যাটায়ার নিয়ে সেখানে কোয়েশ্চেন করা হতে পারে। জিনিসটা এটা না যে আপনার অ্যাটায়ারকে তারা ছোট করছেন, জিনিসটা হচ্ছে যারা ভাইবা বোর্ডে বসছেন তারা এইটা জাজ করতে চান যে আপনি ঘাবড়ে যাচ্ছেন কিনা, আপনার সিলেবাসের বাইরে একটা কোয়েশ্চেন হলো, আপনি কি থতমত খেয়ে যাচ্ছেন কিনা। এটা কিন্তু খুব ভালোভাবে এখানে জাজ করা হয়। আরেকটা হচ্ছে আপনার অস্বস্তিকর একটা পরিবেশ তৈরি হতে পারে, আপনাকে হয়তো এমন একটা কিছু বলা হলো সে ইউ হ্যাভ এ লার্জ বিয়ার্ড, এন্ড এবং আপনাকে জিজ্ঞেস করা হলো যে আপনি আসলে কেন দাড়ি রাখছেন, দাড়ি না রাখলে সমস্যা কি হবে। তো আপনি হয়তো পার্সোনালি কোশ্চেনটা নিলেন, অফেন্ডেড হয়ে গেলেন, বাট এটা কিন্তু অফেন্ডেড হওয়ার জন্য আপনাকে করা হয়নি। এটা আপনাকে অ্যাকচুয়ালি আপনার কাজের পেছনে আপনার রিজিড, আপনার হচ্ছে কারণ আছে কিনা এটা চেক করা হয়, আপনি নার্ভাস হয়ে যাচ্ছেন কিনা। এই বিষয়গুলো আমি হচ্ছে একজন স্যারের সাথে কথা বলেছিলাম, তিনি এখন জয়েন্ট সেক্রেটারি,
এবং উনি হচ্ছে মোটামুটি 44 থেকে সরি পরবর্তী সবগুলো ভাইভাতেই উনি বোর্ডে ছিলেন, এবং উনি তখন বলছিলেন যে বাবা, তোমাকে কোশ্চেন করা হলো, তোমার হাত ঘামছে, তোমার কপাল দিয়ে টপ টপ করে ঘাম পড়ছে, তুমি হচ্ছে তোমার হাত কাঁপছে, দূর থেকে এটা বোঝা যাচ্ছে, তাহলে তো তুমি কিভাবে 2 দিন পর মানুষ সামলাবে? তোমার তো ট্রেনিং আরো পরে, তোমার তো প্রথম পদায়নেই তোমাকে পাঠায় দেওয়া হবে কোনো জায়গায় তোমার আসল কর্মক্ষেত্রে, তুমি কিভাবে তখন সামলাবে? তো এই জিনিসগুলো ওনারা জাজ করেন। আর একটা হচ্ছে কনভিন্সিং ক্যাপাবিলিটি আপনার কতটুকু। তারা হয়তো আপনাকে এমন কিছু বলতে আপনাকে বলবে যে এটা তুমি আমাকে বোঝাও যে এটা যে কারেক্ট, তুমি আমাকে জাস্টিফিকেশন দাও, তো আপনি জাস্টিফিকেশন দিতে পারেন কিনা। যেমন একবার একজনকে কোয়েশ্চেন করা হয়েছিল, একটা ভাইভাতে দেখেছিলাম তাকে, আপনি নিজে হচ্ছে বার্মার ডেলিগেট, অর্থাৎ মায়ানমারের আপনি হচ্ছে ডেলিগেট। এখন as a delegate of Myanmar, you have to justify the genocide going on the Rohingya people. আপনি রোহিঙ্গাদের যে মারতেছে এটার পক্ষে আপনি তখন যুক্তি দিবেন। এটা কিন্তু আমরা আসলে হঠাৎ করে থতমত খেয়ে যাব, কিন্তু এটা তাকে বলা হয়েছিল যে আপনি ওই পরিস্থিতিতে দাঁড়ায় আপনি তো অবভিয়াসলি বাইরের দেশে আপনি অ্যাজ এ ডেলিগেট অফ মায়ানমার আপনি সেখানে গিয়ে বলতে পারবেন না যে হ্যাঁ মায়ানমারে খুব খারাপ হচ্ছে। সাধারণত কোনো স্টেটই সেটা করে না, কোনো রাষ্ট্রই করে না। তো আপনি সেখানে কনভিন্স করতে পারেন কিনা বোর্ডকে যে আপনি ওই দেশের হয়ে কথা বলছেন। একটা হচ্ছে আপনার সার্বিক পারিপাট্য কেমন, শিষ্টাচার কেমন, ভদ্রতা কেমন, আপনার হচ্ছে সবকিছু মিলিয়েই এখানে জাজমেন্টটা করা হয়। এখন ভাইবার ব্যাপারে সবসময় একটা কথা আপনারা মনে রাখবেন, ইউ উইল নেভার গেট এ সেকেন্ড চান্স টু মেক এ ফার্স্ট ইমপ্রেশন। আপনার ফার্স্ট ইমপ্রেশনটা এখানে খুবই ইম্পর্টেন্ট, অ্যান্ড নেভার লেট ইট বি রুইন্ড। এটা খুব ভালোভাবে আপনারা মেনটেন করবেন, কোনোভাবেই যেন ফার্স্ট ইমপ্রেশন খারাপ না হয়ে যায়। সো এটা কিন্তু আহ খুবই মানে ভালোভাবে এটা আপনারা মাথায় রাখবেন, এটা সব সময় আপনার ভাইবা প্রিপারেশনের পুরো সময় আপনারা লাগলে এটা সামনে লিখে রাখবেন, ইউ উইল নেভার গেট এ সেকেন্ড চান্স টু মেক এ ফার্স্ট ইমপ্রেশন। আচ্ছা, ভাইবা যদি আপনার হয় সে মেতে হয়তো শুরু হবে ইনশাআল্লাহ, 47 বিসিএস এর ভাইবা। তো সেই ক্ষেত্রে হয়তো জুনে ভাইবা গড়াবে, জুলাইতেও হয়তো যাইতে পারে, আমি শিওর না অ্যাকচুয়ালি, আমি দেখিনি। আমি ইনশাআল্লাহ ভাইবাটা দিব না, আমার ইচ্ছা নাই, যদিও বা আমি রিটেনে পাস করেছি। তো এখন থেকে আপনার কিছু লং টার্মের প্রস্তুতি নিয়ে রাখতে হবে। ভাইবা শুধুমাত্র পড়াশোনার উপর ডিপেন্ড করে না, আপনি শুধুমাত্র পড়ে চলে যাচ্ছেন ভাইবা দিবেন, জিনিসটা কিন্তু এরকম না। তো লং টার্মের প্রস্তুতির মধ্যে কি আছে, প্রথমত আপনার জামা কাপড়গুলোকে রেডি রাখতে হবে, আপনি স্যুট পরবেন, জুতা পরবেন, এখন থেকে সেগুলোকে রেডি রাখবেন, পরবর্তীতে গিয়ে যেন তাড়াহুড়া না হয়। আপনি কিনেন, বানান, ধার করেন, যা খুশি করেন, কিন্তু সেটার প্রস্তুতি অবভিয়াসলি আপনার এখন থেকে ফিক্স করে রাখতে হবে। কিনলে কিনে রাখেন, ধার করলে যার কাছ থেকে ধার করবেন তার কাছ থেকে পাকা কথা নিয়ে রাখেন যে আপনি পাবেন ওই সময়, এগুলো আপনি ফিক্স করে রাখেন। আর্থিক সামর্থ্য যদি থাকে, যদি বেশি সমস্যা না হয়, আমি সাজেস্ট করব কিনতে। তবে যাদের সমস্যা আছে আপনারা ডেফিনেটলি সেটা ধার করতে পারেন বা অন্য কোনো মাধ্যম থেকে আপনারা জোগাড় করতে পারেন। অবভিয়াসলি আপনার আধা ঘন্টা করে ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করতে হবে। আপনি রাতারাতি একজন ভালো ওরাটর হয়ে যাইতে পারবেন না। তো আপনার আগে থেকে এটার প্র্যাকটিস এখন থেকে আপনার রাখতে হবে, আপনি কখনোই এটা পরবর্তী কাজের জন্য ফেলে রাখতে পারবেন না। আপনি হয়তো অনেক ভালো লিখতে পারেন ইংলিশে, আপনি হয়তো অনেক ভালো ইংলিশে পড়তে পারেন, কিন্তু ইংলিশে বলতে পারা কিন্তু সম্পূর্ণ ভিন্ন জিনিস। এবং এই ফ্লুয়েন্সি রাতারাতি কখনোই অ্যাচিভেবল না, ওভারনাইট আসবে না, ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট। আর একটা হচ্ছে দেশ বিদেশে এখন যে বড় ঘটনাগুলো হচ্ছে এগুলো সম্পর্কে আপনার ওয়াকিবহাল থাকতে হবে, রেগুলার একটু 10টা মিনিট আপনি একটু পেপার দেখেন কি হচ্ছে, আপনার বৈশ্বিক ইস্যু, ইরানের ইস্যু, ইউএস এর ইস্যু, বাংলাদেশের ইস্যুগুলোতে কি হচ্ছে আপনি একটু ওয়াকিবহাল থাকতে চেষ্টা করেন। ভাইবা বোর্ডে যেন এমন মনে না হয় যে আপনি একদম আকাশ থেকে পড়ছেন, মাত্র আপনি দুনিয়াতে এসে আপনি ভাইবা বোর্ডে চলে আসলেন, এরকম যেন না হয়। পড়তে পড়তে বুক ওয়ার্ম হয়ে গিয়ে আপনি যেন দুনিয়া থেকে ডিটাচড না হয়ে যান, এটা অবভিয়াসলি আপনারা এনশিওর করবেন। ভাইবা যেদিন ডেট দিবে তার অন্তত দিন 20 আগে আপনারা চুল কাটাবেন। তাতে করে যেটা হবে, যদি আপনি মোটামুটি তখন একটা আর্মি কার্ড দেন, আপনার ভাইবা আস্তে আস্তে চুলগুলো স্বাভাবিক হয়ে যাবে। আপনারা বড় চুল নিয়েও যেতে পারবেন, তবে সেটা পরিপাটি করে সুন্দরভাবে যেতে হবে। তবে এখানে একটা জিনিস আসলে আমাদের চিন্তা করা উচিত, যারা আমাদের ভাইবাটা নিবেন তারা মোটামুটি
জয়েন্ট সেক্রেটারি অর অ্যাবাভ এরকম লেভেলের মানুষ হবেন, তারা আমাদের বাবা মায়ের বয়সী, এবং উই জেনারেশন তারা হচ্ছে আসলে বড় চুলকে একটু আহ বাঁকা চোখেই দেখেন। সো সেফ হচ্ছে চুলটা কেটে যাওয়া এবং আগে থেকে কাটানো, যেন মনে হয় যে না আপনি এটার উপর একটা লম্বা সময় ধরে প্রিপারেশন নিচ্ছেন, আপনার সেটা মাথায় আছে, আপনি এখন একদম আনকোরা ভাবে গিয়ে উপস্থিত হননি। আরেকটা হচ্ছে প্রচন্ড গরম পড়ছে, প্রচন্ড গরম পড়ছে, কিন্তু আপনাদের বেটার হবে যদি আপনারা ব্লেজারের প্র্যাকটিস রাখেন। স্যুট হতে পারে, ব্লেজার শুধুমাত্র হতে পারে, যারা পাঞ্জাবি পরেন পাঞ্জাবির উপর ব্লেজার বা কোটি বা প্রিন্স কোট পরতে পারেন, কোনো সমস্যা নাই। ইচ অফ দেম ইজ কারেক্ট। তবে আপনার হচ্ছে এইখানে অবভিয়াসলি এখন থেকে এটার একটা প্র্যাকটিস রাখতে হবে, কারণ এই গরমের মধ্যে ব্লেজার পরা কিন্তু ভাই চারটিখানি কথা না, আপনি একদম সিদ্ধ হয়ে যাবেন। তবে বেটার হচ্ছে এরকম একটা ফর্মাল এটায়ারে যাওয়া। আপনি একেবারে ব্লেজার না পরে গেলে চাকরি হবে না, না, জিনিসটা মোটেও এরকম না। তবে বেটার এটা আপনার হচ্ছে ফর্মাল অ্যাটায়ারে যাওয়া। আর হচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলার প্র্যাকটিস করবেন, তাহলে আপনার বাচন ভঙ্গিটা আপনি দেখতে পাবেন। আমাদের অনেক সময় কথা বলার সময় অনেক মুদ্রা দোষ থাকে, আমরা আঙ্গুল ফুটাই, আমরা হয়তো হাত নাড়ি, পা নাড়ি, এরকম। এগুলো আপনি যখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজে নিজে কথা বলবেন, আপনার এই প্র্যাকটিস গুলো হবে, আপনি বুঝতে পারবেন যে এখানে কি 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 অ্যানোম্যালি আছে এবং কোথায় কোথায় আপনার কাজ করার মতো পয়েন্ট আছে। তো এইটা আপনারা খেয়াল করবেন। আর একটা হচ্ছে হাসি, ভাই হাসি মুখ দেখতে সবার ভালো লাগে, গুরুগম্ভীর মুখ কারোরই ভালো লাগে না। তো হাসির একটা প্র্যাকটিস রাখবেন। এটা আমি এই কারণে আলাদা করে বলছি, কারণ আমি হচ্ছে এমনিতে আমি মোটামুটি হাসি খুশি মানুষ, কিন্তু ভাইবার জন্য মানে কনস্ট্যান্ট আমি একটা হাসি প্র্যাকটিস করতে, যে আমি আবিষ্কার করি যে টানা আসলে বেশিক্ষণ হাসা যায় না, গালে ব্যথা করে, দুই পাশে চোয়ালে ব্যথা করে। তো এই জন্য আমি হাসিরও প্র্যাকটিস করে গিয়েছিলাম, যাতে ভাইবা বোর্ডে গিয়ে এই ব্যথাটা না করে। মানে কিছুক্ষণ হাসলে আপনার দেখেন মনে হবে একটু গাল দুইটা ফুলাই, মানে গালে ব্যথা হয়ে গেছে একটু ফুলাইলে শান্তি লাগবে, এই কাজ তো আর আপনি ভাইবা বোর্ডে করতে পারবেন না। আরেকটা হচ্ছে আপনার ক্যাডার ভিত্তিক যে প্রশ্নের কম্পাইলেশন আছে সেটা রেডি রাখা, আপনার ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস, অ্যাটলিস্ট তিনটা চয়েসের ব্যাপারে পড়াশোনা করতে হবে অ্যাটলিস্ট। বেশি পড়তে পারলে ভালো, অনেকেই পাঁচটা চয়েসের ব্যাপারে পড়াশোনা করতে বলেন, তবে আমি মোটামুটি প্রথম দুটো ভালো করে পড়েছিলাম, তিন নাম্বারটা একটু দেখে গিয়েছিলাম, চার পাঁচের পদসোপান বা এগুলো দেখে গিয়েছিলাম। আর নিজের সুন্দর ইন্ট্রোডাকশন একটা আপনার রাখতে হবে, কারণ এটা খুবই কমন একটা কোশ্চেন, ইন্ট্রোডিউস ইউর সেলফ, এবং এই কোশ্চেন দিয়ে প্রার্থীকে খুব ভালোভাবে জাজ করে ফেলা যায়। আপনার ইন্ট্রোডাকশনে কি থাকতে হবে, আপনার নিজের সম্পর্কে থাকতে হবে। অনেকে বাবা মায়ের গল্প বলা শুরু করেন, ভাই আপনাকে বলে নাই যে ইন্ট্রোডিউস ইউর ফ্যামিলি, ইউ হ্যাভ টু ইন্ট্রোডিউস ইউর সেলফ। So you have to go through all the things you have been achieved or you have been uh, saw throughout your life. তো এটা আসলে আপনি আপনার ফ্যামিলিকে রিপ্রেজেন্ট করছেন, কিন্তু ফ্যামিলির ব্যাপারে তথ্য দিচ্ছেন না। নিজের সবকিছু থাকতে হবে। ইউ হ্যাভ টু টেল অ্যাবাউট ইউর হবি, ইউ হ্যাভ টু টেল অ্যাবাউট ইউর লং টার্ম অ্যাম্বিশন অ্যান্ড হাউ ইউ উইল অ্যাচিভ ইউর গোল অ্যান্ড হাউ ইউ ওয়ান্ট টু সার্ভ ইউর কান্ট্রি, ইউর স্টেট। আপনাকে এটা ডেফিনেটলি আপনার লিস্টে রাখতে হবে। আপনি অবসরে কি করতে পছন্দ করেন সেটা, আপনার নিজের সম্পর্কে, নিজের পড়াশোনার সম্পর্কে, পড়াশোনা তো মাস্ট। আপনি যদি এখন কোথাও কাজ করেন সেটার সম্পর্কে আমি আমার ইন্ট্রোটা দিয়ে রাখবো ইনশাআল্লাহ, আমি যেটা রেডি করেছিলাম। ইউ ক্যান চেক দ্যাট। আরেকটা হচ্ছে, ও ইংলিশ স্পিকিং, এটা কি অলরেডি বললাম না? হ্যাঁ, এটা তো অলরেডি বলেছি। আচ্ছা, এটা রিডান্ডেন্ট একটা পয়েন্ট আমি দিয়েছি, ইংলিশ স্পিকিং এর কথা অলরেডি বলেছি। জামা কাপড়ের ব্যাপারে কি কি বর্জনীয়, কি কি করণীয়। করণীয় জিনিস ভাই আপনারা অনেক শুনবেন, অনেক দেখেছেন, অনেক জানেন, এটার ব্যাপারে আমি কথা বলে সময় নষ্ট করব না, কারণ আপনারা মোটামুটি সবাই জানেন কি পড়তে হবে, কি করতে হবে। তবে কি করা যাবে না আমি এইটা বলবো, কারণ কি করা যাবে না এটাই আমাদের চোখে বেশি পড়ে। আপনি কটকটা রঙের জিনিস পরবেন না। আপনি একটা টাই পরে গেলেন, টায়ের রং হলুদ, ভাই এটা আমার কথা শুনে আপনার হাসি লাগতে পারে, কিন্তু আমি বাস্তবে এরকম দেখেছি যে এরকম কটকটা রঙের জিনিস মানুষ ভাইবাতে পড়ে যায় না, নেভার ডু দ্যাট। এটা আপনার ইমপ্রেশন খুবই খারাপ করবে, আপনার রুচিবোধকে নিচে নামাবে। আরেকটা হচ্ছে ইস্ত্রিবিহীন কাপড় চোপড়। আপনি হচ্ছে ইস্ত্রিবিহীন কাপড় চোপড় পরে যাবেন না, এটাও নট অ্যাকসেপ্টেবল এট অল। আর ওই দিন ভাইবার দিন আপনার হচ্ছে চেষ্টা করবেন যত মোছড়ামুছড়ি না করে ভাইবা বোর্ড পর্যন্ত যাওয়া যায়। আপনার কাপড় যেন ইস্ত্রির দাগ না মানে ভাঁজের দাগ যেন না হয়, কুচকে যেন না হয় যায়। আর কাপড় অবশ্যই আগের রাতে ইস্ত্রি করে রাখবেন, এবং শার্ট বা প্যান্ট যেটাই হোক ইস্ত্রি করার পর আপনি ভাঁজ করে রাখবেন না, সেটাকে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখবেন যেন ওই ভাঁজের দাগগুলো না থাকে। একটা হ্যাঙ্গারে
সুন্দর মতো ওটাকে ঝুলিয়ে রাখবেন, শার্ট হোক বা প্যান্ট হোক, হোয়াট এভার। কড়া কোনো পারফিউম ব্যবহার করবেন না, খুব হালকা টোনের পারফিউম দিয়ে যাবেন, যেন নাকে একদম খুব তীব্রভাবে না লাগে। ভাইবার দিন আপনি অবশ্যই কোনো নতুন অন্তর্বাস ট্রাই করতে যাবেন না। লেটস সে আপনি একটা স্যান্ডো গেঞ্জি পরলেন ওই দিন প্রথমবার, এবং স্যান্ডো গেঞ্জিতে যেটা হয় অনেক সময় ভেতরে কোথাও সুতা উঠে থাকে, হয়তো আপনার গায়ে খোঁচা লাগছে, এই যে একটা ডিসকমফোর্ট তৈরি হলো, এই ডিসকমফোর্টটা ভাই আপনাকে পুরাটা ভাইবা ধরে আপনাকে হচ্ছে প্যারা দিতে থাকবে। সো আপনি কোনো নতুন ইনার ট্রাই করবেন না ওই দিন। অবভিয়াসলি এমন ইনার পরবেন যেটা আপনি পরে অনেক অভ্যস্ত, এবং যেহেতু গরম চলছে আপনারা সুতির জামা কাপড় ইনার হিসাবে ব্যবহার করবেন। ভাইবার দিন কোনো নতুন জুতো অবভিয়াসলি আপনি ট্রাই করতে যাবেন না, এই জুতা আগে থেকে পরে প্র্যাকটিস রাখবেন। তা না হলে ওই দিন দেখবেন হাঁটতে পারছেন না, পা বাঁকা করে ফেলছেন, এটা খুবই অড লুকিং হবে। আপনি ভাইবা দিতে যাচ্ছেন, আপনি সোজা হয়ে ঠিক মতো কমফোর্টেবলি হাঁটতে পারছেন না। বিশাল ডায়ালের কিছু স্টাইলিশ ঘড়ি পাওয়া যায়, আমার কাছেও একটা আছে, এই টাইপের জিনিস ভাইবা বোর্ডে পরবেন না। ভাইবা বোর্ডে খুবই ডিসেন্ট কাটাওয়ালা জিনিস পরে যাওয়া বেটার। স্মার্ট ওয়াচ অনেকে ইউজ করতে নিষেধ করে, তবে আমি স্মার্ট ওয়াচ পরে ক্যাডার পেয়েছে, ভালো ক্যাডারই পেয়েছে তার নিজের পছন্দের মতো, এরকম মানুষ আমি দেখেছি। আর জামা আসলে অনেকে বলে যে সাদা শার্টই পরতে হবে, নট নেসেসারি। আমি যার কথা বললাম উনি লাইট পিঙ্ক শার্ট পরে গিয়েছিলেন। উদ্ভট দেখতে কিছু চশমা আছে, উদ্ভট কিভাবে বুঝবেন? আমাদের চোখে, আবার আমরা জেনজির মানুষ, আমাদের চোখে অনেক কিছু উদ্ভট লাগে না, কিন্তু আসলে জিনিসটা মুরব্বীদের চোখে উদ্ভট লাগে। আপনার বাবা মাকে দেখাবেন যে ওই জিনিসটা আসলে উদ্ভট কিনা, তারা এটা জাজ করতে পারবেন। ডিসেন্ট লুকিং চশমা পরবেন, হতে পারে সেটা ফ্রেমওয়ালা, ব্লক ফ্রেম, অথবা হতে পারে রিমলেস বা হোয়াট এভার। আপনি ডিসেন্ট লুকিং কোনো কিছু পরবেন, উদ্ভট লুকিং কোনো কিছু না। আর হচ্ছে ভাই আপনি ভাইবা দিতে যাচ্ছেন সুন্দরী প্রতিযোগিতাতে না, সুতরাং কেজি ধরে মেকআপ করে যাবেন না, এটা খুবই বাজে একটা কাজ। এই টাইপের কোনো কিছু করবেন না, হাই হিল পরে যাবেন না, অবভিয়াসলি আপনি ফ্যাশন শো করতে যান নাই। এবং আপনার জুতোতে যেন খটখট করে আওয়াজ না হয়, জুতার সোল রাবারের দেখে কিনবেন। আপনি হাঁটছেন, আপনি ভাই প্যারেড করতে বসেন নাই, প্যারেড গ্রাউন্ড না এটা যে আপনি একদম লেফট রাইট করতে করতে খটখট করতে করতে হেঁটে যাচ্ছেন, এগুলা ত্যাগ করবেন। এরপর আসেন আরো যা যা বর্জনীয় আছে জামা কাপড় বাদেও সেগুলা। ভাইবা বোর্ডে কোনো প্রকার কোনো আর্গুমেন্টে যাবেন না, কোনো আর্গুমেন্টে যাওয়া যাবে না। আবারও বলছি, ভাইবা বোর্ডে আপনি ধরেন আপনাকে জিজ্ঞেস করা হলো যে বাংলাদেশের রাজধানীর নাম কি, আপনি বললেন বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা। এখন স্যার বললেন না, বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা না, তুমি ভুল বলছো। আপনি এবার আর্গু করতে বসবেন না যে না স্যার, ঢাকাই সঠিক। নো, নেভার। আপনার কাজ হচ্ছে এভাবে বলা যে স্যার, আমার জানা মতে এটাই সঠিক, তবে আমি ভুল হতে পারি। কোনো আর্গুমেন্টে যাবেন না, ওনারা মুরব্বীজন, এটা মাথায় রাখবেন যে উনি আসলে না জেনে আপনাকে গুতাচ্ছে এরকম না, উনি দেখতে চায় যে আপনার টেম্পারমেন্ট কতটা। আপনি সারা জীবনে যতগুলা মানুষের সাথে কথা বলেছেন, তারা প্রতি বছর তার চেয়ে বেশি মানুষের সাথে মানে ভাইবা বোর্ডেই তারা বসে, এটা মাথায় রাখবেন। তারা তাদের সারা জীবন সার্ভিস লাইফ মোটামুটি শেষ তাদের, বিশেষ করে মেম্বার স্যাররা যারা আছেন তাদের সার্ভিস লাইফ একদম শেষের দিকে, তারা এখন গিয়ে মেম্বার হয়েছেন। তো এটা মাথায় রাখবেন, ডোন্ট আর্গু উইথ দ্য বোর্ড। হাত নেড়ে কোনো কথা বলবেন না, কথা বলার সময় হাত নাড়া, এটা একটা অভ্যাস যেটা আমার মধ্যে প্রবল ভাবে আছে। এই জিনিসটা আগে থেকে বাসায় প্র্যাকটিস করবেন, হাত নেড়ে কথা বলতে যাবেন না, এটা স্যাররা নেগেটিভলি নেন। আপনার হাত দুই থাইয়ের উপর থাকবে, সমান করে থাকবে। দুই থাই, আপনি যে বসেছেন, এটা ধরেন আপনার একটা থাই, এটা হচ্ছে আর একটা থাই, আপনি বসে আছেন, এইখানে হচ্ছে আপনার হাত থাকবে এরকম, এখানে আপনার হাত থাকবে এরকম রেখে আপনি হচ্ছে, এটা আমি আপার ভিউ আঁকলাম, আপনি এরকম করে বসবেন। যদি আপনার অতিরিক্ত হাত নাড়ার অভ্যাস থাকে, তাহলে বেটার হচ্ছে আঙ্গুলগুলোকে ক্রস করে বসা, দুই হাতের আঙ্গুল ক্রস করে বসবেন, যেন আপনার হাত উঠে না যায়। ক্রস করা থাকলে আপনি হঠাৎ করে চাইলেও হাত তুলতে পারবেন না, সেখানে টান পড়বে। তো ক্রস করে বসলেও কোনো সমস্যা নাই, পা দুটো সোজা করে বসবেন, সোজা পিঠ সোজা করে বসবেন, আবার একদম মানে আপনি স্ট্রেট হয়ে এখানে ধ্যানে বসেননি, আপনি কমফোর্টেবলি একটু সোজা হয়ে বসবেন, হেলান দিবেন না, হাতলের উপর হাত রেখে বসবেন না। যেগুলো আমাদের মুরব্বীরা বেয়াদবি হিসাবে নেন, এরকম কোনো কিছু করবেন না। আপনি এখানে মানে ভাই, আহ একজন সিভিল সার্ভেন্টকে সরকার তার কাছ থেকে প্রথম যে জিনিসটা চায় সেটা হচ্ছে ওবিডিয়েন্স। এখন আপনি যদি ভাই আগেই অ্যারোগেন্স দেখাতে বসেন, আপনাকে নিবে না। তো আপনার ওবিডিয়েন্সটা দেখাতে হবে, এবং সেটা বিনয়ের সাথে দেখাতে হবে, হাম্বলনেসও থাকবে আপনার মধ্যে। আবার আপনি যে হচ্ছে একদম মানে
পুতুল না, আপনাকে ধাক্কা দিলেই আপনি চলে যান না, এটাও আপনার বোঝাতে হবে। আপনি একই সাথে হাম্বল এবং একই সাথে আপনি আপনার লেজিট পয়েন্টে রিজিড, দুইটার মাঝামাঝি একটা অবস্থান আপনার হতে হবে, কোনো বেয়াদবি করবেন না। কথার টোন হঠাৎ করে ফল করা, আমার মতো মানুষ যারা আছেন যাদের গলার স্বর একটু চিকন, তাদের অনেক সময় কথা বলতে গেলে হঠাৎ করে কথার টোনটা ফল করে, একটু গলার ভয়েসটা ফল করে। এইরকম ভাই হওয়া যাবে না, এটা আগে থেকে প্র্যাকটিস করবেন যে আপনি কনস্ট্যান্ট একটা ভয়েসে কথা বলতে পারেন, এটা প্র্যাকটিসের ব্যাপার। তা নাহলে কথা বলতে বলতে পরে চিকন কণ্ঠ আরো চিকন হয়ে যায়, এটা কিন্তু সমস্যা। যাদের গুরুগম্ভীর গলা, তাদের এই সমস্যাটা ইউজুয়ালি হয় না, বাট যাদের আমার মতো চিকন গলা তাদের হচ্ছে এই সমস্যাটা হয়। ভাইবার দিনে ট্রাই করবেন পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার না করতে, এটা বর্জনীয় লিস্টে আছে। কি করবেন ভাই? সকালে খুব ভালো হয় যদি আপনি একটা উবারে যান, পাঠাও না, বাইক না, একটা গাড়ি নিয়ে যান। কারণ আপনার হচ্ছে মাথা ঠান্ডা রাখতে হবে, কারোর সাথে কোনো গ্যাঞ্জাম ফ্যাসাদে যাবেন না, এবং আহ সুন্দর একটা এসি ক্যাব নিয়ে আপনি চলে গেলেন, আপনার মাথাও ঠান্ডা, সবকিছু ঠান্ডা। একটু টাকা খরচ হবে, লাগলে এখন থেকে একটু প্রতিদিনের চায়ের খরচ 10 টাকা করে যদি এখন থেকে জমান, আপনার ভাইবা বোর্ডে যাওয়ার উবারের খরচের অর্ধেক অন্তত উঠে যাবে সেখান থেকে। তো এটা একটু যেভাবে হোক আপনি একটু ম্যানেজ করেন, এবং আপনারা ট্রাই করেন পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভয়েড করতে ওই দিন। রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ যারা ব্যক্তি আছেন তাদের নাম পদবি ভাইবা বোর্ডে অনেক সময় অনেকে ভুল করে বলে। যেমন আপনাকে জিজ্ঞেস করা হলো বাংলাদেশের রাষ্ট্রপতির নাম কি, আপনি বললেন রাষ্ট্রপতির নাম মোহাম্মদ শাহাবুদ্দিন। না ভাই, হলো না। রাষ্ট্রপতির আগে সবসময় মহামান্য বলতে হয়, মহামান্য রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন, এইভাবে আপনার বলতে হবে। আবার মন্ত্রী, মন্ত্রীর আগে মাননীয় মন্ত্রী। বিচারপতি যিনি আছেন, এগুলো সরকারি কিছু প্রোটোকল আছে, এটা খেয়াল করবেন। উনি আপনার পাড়ার চাচা না যে আপনি জাস্ট নাম ভুল করে বললেন, আপনার ক্লাসের ফ্রেন্ড না যে আপনি ভুলভাল নাম বললেন। এই জিনিসগুলো ভার্সিটিতে ভাইবা দিতে গেলে অনেক সময় হচ্ছে আমাদের স্যাররা ধরতেন, নানান বিষয় এগুলো কথা আসলে তখন মনে হতো এগুলো খুব মানে অকাজের জিনিসে আমাদেরকে প্রেসার দিচ্ছেন, কিন্তু এখন বুঝি যে না, দেওয়ার অ্যাকচুয়ালি কারেক্ট। কোনো প্রকার পলিটিক্যালি বায়াসড কথাবার্তা ভাইভাতে বলতে যাবেন না। মনে রাখবেন আপনি রাষ্ট্রের সিভিল সার্ভেন্ট, আপনি রাষ্ট্রের ক্যাডার, আপনি কোনো সরকারের ক্যাডার না। যখন যে সরকার ক্ষমতায় থাকবে তাদের পলিসিগুলো বাস্তবায়নের জন্য আপনি সেখানে যাচ্ছেন, আপনি কোনো দলীয় ক্যাডার না, সেটা যেই দলই হোক, সেটা এ দল হোক, বি দল হোক, সি দল হোক, কোনো দলেরই আপনি কিন্তু ক্যাডার না, আপনি রাষ্ট্রের একজন কর্মকর্তা, প্রজাতন্ত্রের কর্মচারী। তো আপনি প্রজাতন্ত্রের জন্য কাজ করছেন, মানুষের জন্য কাজ করছেন, যে কারণে পলিটিক্যালি বায়াসড কোনো কথাবার্তা সেখানে বলবেন না, কোনো পলিটিক্যালি বায়াসড কথাবার্তা বলবেন না। যে কোনো ব্যাপারে কড়া সমালোচনা করতে যাবেন না, সেটা পূর্ববর্তী সরকার হোক, বর্তমান সরকারের কোনো কাজ হোক, বা অন্য কোনো বিষয় হোক, কোনো কড়া সমালোচনা না। যেটাই বলবেন হালকাভাবে, সুন্দরভাবে, কথার মধ্যে কিছু ডিপ্লোম্যাসি থাকতে হবে। এবং আহ একটা কথা আছে যে এ গুড ডিপ্লোম্যাট নেভার ইউজ দ্য ওয়ার্ড নো। সে কখনো নো বলে না, সে অনেক ব্যাপারে নো বুঝাবে, বাট হি নেভার ইউজেস দ্য ওয়ার্ড নো। এটা মাথায় রাখবেন। আপনি কথা খুব ডিসেন্টলি আপনার বোঝাতে হবে, আপনাকে আপনার পয়েন্টটাই রিপ্রেজেন্ট করতে হবে, কিন্তু আপনি কড়াভাবে কোনো কিছু বলবেন না। তুমি এই কাজটা এইভাবে করো, এই কথাটা বলার চাইতে তুমি এই কাজটা এইভাবে করলে হয়তো বা আরো ভালো হবে, এই কথাটা বললে কিন্তু অনেক সফটার টোনে শোনায়, কিন্তু বোঝা যাচ্ছে আপনি তার কাজটা পছন্দ করছেন না, অন্যভাবে করতে বলছেন। এরকম আপনি কোনো কড়া ভাবে রিজিড কোনো কথা বলতে যাবেন না, অতিরিক্ত তৈলমর্দনে যাবেন না। অনেকে আছে যে সরকার যখন ক্ষমতায় থাকে তার তৈলমর্দন শুরু করে এবং পূর্ববর্তী সরকারের ব্যাপারে ব্যাপক হারে সমালোচনা শুরু করে। ভাই এই কাজগুলো আসলে ভাইবা বোর্ডে যারা থাকেন তারা পজিটিভলি নেন না, কারণ আপনার এই কাজের অর্থ হচ্ছে যখন লেটস সে এখন এ দল ক্ষমতায় আছে, বি দল ক্ষমতায় নাই, তারা ক্ষমতায় যেতে চাচ্ছে, বা সি দল ক্ষমতায় নাই, তারা ক্ষমতায় যেতে চাচ্ছে, এখন এ দল ক্ষমতায় আছে। আপনি ভাইবা বোর্ডে ব্যাপক হারে এ দলের হয়ে তৈলমর্দন করলেন, বি দলকে ব্যাশিং করলেন, সি দলকে ব্যাশিং করলেন। এর অর্থ এইটাই যে যদি 5 বছর পর ক্ষমতার পালা বদলে বি দল ক্ষমতায় আসে, আপনি তখন বি দলের তৈলমর্দন করবেন এবং এ আর সি কে ব্যাশিং করবেন। আবার সি যদি ক্ষমতায় থাকে তখন আপনি সি কে তৈলমর্দন করবেন, বি আর এ কে ব্যাশিং করবেন। এই টাইপের কাজ করতে যাবেন না। এগেইন আপনি রাষ্ট্রের একজন প্রজাতন্ত্রের কর্মচারী, সিভিল সার্ভেন্ট, আপনি কোনো ব্যাপারে অতিরিক্ত সমালোচনাও করবেন না, অতিরিক্ত তৈলমর্দনও করবেন না, আপনার নিজের একটা মধ্যম পন্থা আপনি ব্যবহার করবেন। এবার আসেন ইংলিশ স্পিকিং এর ব্যাপারে। আপনি রেগুলার হচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে 15 থেকে 20 মিনিট বা আধা ঘন্টা ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করবেন। এখন এটা খুব বেশি কমপ্লেক্স কোনো কাজ জিনিসটা এরকম না।
আপনার ইংলিশ যে 100% গ্রামাটিক্যালি কারেক্ট হবে না, বাট ইউ হ্যাভ টু বি ফ্লুয়েন্ট। আপনার কথার মাঝে যেন আপনি আটকে না যান, আপনার যেন জড়তা না হয়, এই জিনিসটা আপনাকে এনশিওর করতে হবে। তো আয়নার সামনে দাঁড়িয়ে যখন আপনি এই কথা বলাটা প্র্যাকটিস করবেন, আপনি দেখবেন এখানে খুব দ্রুত একটা আপনার হচ্ছে ইমপ্রুভমেন্ট হবে। এবং যেহেতু আমরা নেটিভ স্পিকার, আমরা নেটিভ বাঙালি, আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা, ইংলিশ না। সো আমাদের টিচাররাও আসলে জানেন আমাদের ইংলিশ কতটুকু। আপনি কাজ চালাতে পারলে, কমিউনিকেট করতে পারলে, সুন্দরভাবে বোঝাতে পারলে, দ্যাট উইল বি সাফিসিয়েন্ট ফর ইউ। ইউ ডোন্ট হ্যাভ টু বি দ্যাট মাচ ফ্লুয়েন্ট লাইক এ নেটিভ ইংলিশ স্পিকার। এরপর হচ্ছে আপনার পার্টনার একজন জোগাড় করবেন, বন্ধু বান্ধব যে কেউ, তার সাথে আপনি ফোনে ইংলিশে বক বক করতে পারেন। অথবা এটা হতে পারে আপনার হচ্ছে আপনি অফিসে, আমি যেমন অফিসে আমার কয়েকজন কলিগ ছিলেন, আমি তাদের সাথে মোটামুটি সারা দিনই আমি হচ্ছে ভাইবার আগে দিয়ে ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করতাম, এবং দ্যাট হেল্প মি এ লট টু ইমপ্রুভ মাই ইংলিশ। সো এটা আপনারা করে দেখতে পারেন, এটা খুব ভালো কাজে দেয় আপনার। আমি আবারও বলছি, আপনার ইংলিশ শতভাগ 100% কারেক্ট হতে হবে এরকম না, বাট ইউ হ্যাভ টু বি ফ্লুয়েন্ট। ভালো ভোকাব, ভাই আপনার গাট্টি গাট্টি ভোকাব আছে, আপনি হচ্ছে ওই যে গ্রেগ ম্যাটের 900 ওয়ার্ডস মুখস্থ করে আসছেন না ভাই, স্পিকিং এর জন্য এত কিছু লাগে না। ইউ জাস্ট হ্যাভ টু হ্যাভ দ্য ক্যাপাবিলিটি টু এক্সপ্রেস ইউর সেলফ। আপনার কথা যেন আরেকজন বুঝতে পারে, সে যেন বুঝতে পারে আপনি কোন ভাবটা কনভে করতে চাচ্ছেন, কোন মেসেজটা কনভে করতে চাচ্ছেন, দ্যাটস ইনাফ। ফ্লুয়েন্ট হতে হবে কথার মাঝে। আপনার ধরেন একটা ভুলও হয়ে গেল, আপনি হচ্ছে হি গোজ না বলে বলে আপনি বললেন হি গো, বা হচ্ছে আপনি অ্যান অনেস্ট ম্যান না বলে আপনি বললেন এ অনেস্ট ম্যান, বাট ইউ আর ফ্লুয়েন্ট, আপনি কথাটা বলে ওখানে পার করে চলে গিয়েছেন। এটা কিন্তু আসলে খুব নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে না, কারণ আপনি যে কথাই যখন বলছেন তারপর আরো শব্দ বলছেন, অর্থাৎ টিচারদের কানে, ভাইবা বোর্ডে যারা আছে তাদের কানে কনস্ট্যান্টলি কথা ঢুকছে, এবং 15-20 সেকেন্ড পর তারা ভুলে যাবেন যে আপনি আসলে কি এখানে বলেছিলেন, গো বলেছিলেন না গোজ বলেছিলেন। কিন্তু আপনি যদি কোথাও আটকে যান, আপনি যদি খেই হারিয়ে ফেলেন, এটা কিন্তু খুবই নেগেটিভলি ইয়ে করবে। কারণ তখন ভাইবা বোর্ড দেখবে আপনি কথার মাঝখানে আটকে বসে আছেন, এবং ইউ আর ট্রাইং টু ফাইন্ড দ্য ওয়ার্ডস দ্যাট ক্যান এক্সপ্রেস ইউর সেলফ, বাট ইউ আর লিটারেলি স্টাক at a certain point. আপনার হচ্ছে পড়াশোনাতে এবার আসি, ভাইবার জন্য পড়াশোনা করতে হবে। কি পড়াশোনা করতে হবে? প্রথমত নিজের সম্পর্কে জানতে হবে। ভাইবা বোর্ডে নিজের সম্পর্কে না জানা, না জেনে যাওয়া একটা বড় পাপ। তো নিজের সম্পর্কে কি, নিজের একটা ফর্মাল, একটা ইনফর্মাল ইন্ট্রো রেডি রাখবেন। ফর্মাল কি? ফর্মাল হচ্ছে আপনারা এই এই লিংকে ক্লিক করলে পাবেন, এটা হচ্ছে আমি পিডিএফটা দিয়ে দিব কমেন্টে ইনশাআল্লাহ। আপনারা হচ্ছে এই লিংকে ক্লিক করলেই আমার নিজের হচ্ছে যেটা আমার তৈরি করা ইন্ট্রো ছিল, আপনারা সেটা পেয়ে যাবেন। আপনারা হচ্ছে সেটা দেখে যাবেন, এইটা অনুযায়ী আপনি চাইলে ট্রাই করতে পারেন। ইউ ক্যান অলসো মেক ওয়ান ফর ইউর সেলফ, অথবা আপনি চাইলে এটা এডিটও করতে পারেন, ইটস আপ টু ইউ। আরেকটা হচ্ছে ইনফর্মাল ইন্ট্রোডাকশন রেডি করবেন। ইনফর্মাল কি? আপনাকে ভাইবা বোর্ড বলতে পারে টেল আস সামথিং দ্যাটস নট রিটেন ইন ইওর রিজিউমি। আপনাকে এই কথা বলতে পারে, এবং তখন আপনাকে ইনফর্মালি বলতে হবে যে আমি এটা পছন্দ করি, বা ওখানে পছন্দ করি, এটা আমার একটু অপছন্দ, আমি দিনে এইটা করি, আমি লাস্টে এই বই পড়েছি, হোয়াট এভার, আই লাইক টু রিড বুকস, আই লাইক টু রাইট দিস জনরা অফ বুকস। এটা আপনি তখন বলতে পারেন আপনার নিজের যা ইচ্ছা। নিজের নামের অর্থ জেনে যাবেন অবভিয়াসলি। নিজের প্রত্যেকেরই আমাদের নামের একটা করে অর্থ আছে, এবং দুর্ভাগ্যবশত আমরা অনেকেই সেই অর্থ জানি না। আমাদের অনেকের বাংলা নাম আছে, বাংলা নামও যাদের আছে সেই নাম বেশ কঠিন খটোমটো নাম দেওয়া থাকে, যার অর্থ আমরা অনেক সময় জানতে চেষ্টাও করি না। আরবি নাম আছে, ফার্সি নাম আছে, এই নামগুলোর অর্থ আপনারা জেনে যাবেন। নিজের নামের সাথে মিল আছে এরকম সেলিব্রিটি যারা আছে, তাদের রিসেন্ট হালচাল সম্পর্কে জেনে যাবেন। নিজের জন্ম তারিখ যেদিন হবে সেই দিনের উল্লেখযোগ্য কি কি ঘটনা আছে, কি কি ঘটনা দুনিয়াতে ঘটেছিল, এটা অবভিয়াসলি আপনাকে দেখে যেতে হবে। আপনি কেন বিসিএস দিচ্ছেন? অনেক অনেক ক্যারিয়ার অপরচুনিটি আপনার সামনে আছে, বাট ইউ হ্যাভ চোজেন দ্য বিসিএস। ওয়াই? ইউ হ্যাভ টু ডিফেন্ড ইউর আনসার। এরপর হচ্ছে কেন আপনি ফার্স্ট চয়েস অমুক ক্যাডার দিয়েছেন, যেটা আপনি দিয়েছেন সেটার ব্যাপারে আপনাকে কোশ্চেন করা হবে যে কেন ফার্স্ট চয়েস দিয়েছেন। লাস্ট চয়েস কেন দিয়েছেন, এটাও আপনাকে কোশ্চেন করা হতে পারে, এবং ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইউর আনসার ফর দ্যাট।
এরপর আসেন, আপনার হচ্ছে ধরি অনার্সের সাবজেক্টের সাথে মিল না থাকে আপনার ফার্স্ট চয়েসে, তাহলে আপনাকে জিজ্ঞেস করা হবে যে আপনার পেছনে সরকার এই পারপাজে, আপনার পড়াশোনার পারপাজে এত টাকা খরচ করেছে। যদি আপনি পাবলিক ইউনিভার্সিটির হন বা যদি প্রাইভেট ইউনিভার্সিটির হন, আপনাকে জিজ্ঞেস করা হতে পারে যে আপনি বাবা মায়ের টাকায় বা নিজের টাকায় হোয়াট এভার আপনি এত কষ্ট করে এই সাবজেক্টে অনার্স পড়েছেন, আপনি এখন কেন সুইচ করতে চাচ্ছেন, আপনি এখন কেন অন্য সাবজেক্টে চলে যেতে চাচ্ছেন। যেমন আমার নিজের ব্যাকগ্রাউন্ড ছিল হচ্ছে ট্রিপলি, এবং সেখান থেকে আমার ফার্স্ট চয়েস ছিল অ্যাডমিনিস্ট্রেশন। সো এটা একটা সুন্দর অ্যান্সার থাকা লাগবে আপনার কাছে, আপনি কেন এই সুইচটা করতে চাচ্ছেন, এবং বি অনেস্ট অ্যাট ইউর অ্যান্সার। আপনি গোজামিল মারা ক্লিশে টাইপের কোনো কথা বলতে যাবেন না, আপনার নিজের সত্যি কথা, আপনি কেন চয়েস করেছেন সেটা বলবেন। আপনি যে ফার্স্ট চয়েসটা পাচ্ছেন, আপনাকে এটা দেয়া হবে কেন, তাতে দেশের কি লাভ হবে, এই আপনার দ্বারা কি কি সার্ভিস পাবে দেশের মানুষ, রাষ্ট্র, এইটার একটা সুন্দর আনসার আপনার হাতে থাকতে হবে। আপনার যদি বর্তমানে চাকুরি থেকে থাকে, তাহলে আপনি কেন সেই চাকরিটা সুইচ করতে চাচ্ছেন, দেয়ার শুড বি এ রিজনেবল আনসার ফর দ্যাট। এবং এই পোর্শনে এসে আপনার লয়ালিটি বোঝা যাবে। আপনি হয়তো বলতে পারেন যে স্যার, আমার বর্তমান চাকুরির চাইতে আমি এখানে আরো বেশি স্কোপ পাবো, বা আমার প্রমোশনের স্কোপ ভালো, যেটাই বলেন পজিটিভলি স্মুথ ভাবে বলতে হবে। আপনি যদি বলেন আমার বর্তমানের চাকরি ভালো না, আমার এই চাকরির এই সমস্যা আছে, দেন ইউ আর লিটারালি এ ডিসঅবিডিয়েন্ট পারসন, এবং আপনাকে ওইখানেই আসলে কিক আউট করে দিবে। আপনি ওই নিজের বর্তমান চাকরি নিয়ে যদি হচ্ছে সেখানে র্যান্টিং করতে বসেন, আসলে আপনি বাদ, আপনি ওখানেই ধরে নেবেন আপনি বাদ। আপনার নিজের স্ট্রেংথ কি আছে, আপনার উইকনেস কি আছে, এগুলো আপনার খেয়াল করে ভালো করে সুন্দর করে লিস্ট করে যেতে হবে, এবং অ্যাকচুয়াল কথা বলবেন, কারণ এটা থেকে ফার্দার কোশ্চেন রাইজ করতে পারে, অ্যান্ড ইউ হ্যাভ টু ডিফেন্ড দ্যাট। সো আপনারা এখানে খেয়াল করবেন, যা বলছেন সেইটা আসলে আপনি মন থেকে বলবেন। এরপর আপনাকে হচ্ছে আরো যা কোশ্চেন করতে পারে, আপনাকে কেন নেওয়া হবে, আপনাকে কেন নিতে হবে, আপনার মধ্যে কি এমন কোয়ালিটি আছে যে আপনাকে নিতে হবে, এবং আপনার মধ্যে কি এমন বাজে কোয়ালিটি আছে যে আপনাকে বাদ দেওয়া যেতে পারে। এই কোশ্চেন গুলোর আনসার আপনি নিজে সুন্দর করে তৈরি করবেন। এই ব্যাপারগুলো আমি আপনাদেরকে কোশ্চেন লিখে দিচ্ছি, দয়া করে আমার কাছে এই কোশ্চেন গুলো টু দা পয়েন্ট আনসার জিজ্ঞেস করে বিব্রত করবেন না। আজিজ সারতাজ ভাই 40তম বিসিএস এর, উনি এখন বেলাবর এসি ল্যান্ড। উনি একটা কথা বলতেন যে আপনাদেরকে রাস্তা দেখিয়ে দেওয়া আমি আমার দায়িত্ব বলে মনে করি, কিন্তু আপনাদেরকে কোলে তুলে পারাপার করে দেওয়াটা আমার দায়িত্ব বলে আমি মনে করি না। এটাও তাই। তো আপনারা হচ্ছে আমার কাছ থেকে হিন্ট নিতে পারেন, বা আপনার পলিশ করে আমাকে জিজ্ঞেস করতে পারেন যে ভাই এটা কেমন হয়েছে, এটা বলা যেতে পারে কিনা, কিন্তু ভাই আপনারটা দেন, বা হচ্ছে আমাকে এটা লিখে দেন, এই টাইপের কোনো কথা দয়া করে বলবেন না। নিজের জেলা সম্পর্কে বলতে হবে। নিজের জেলা সম্পর্কে কি, জেলার একটা ব্র্যান্ডিং থাকে, জেলা ব্র্যান্ডিং কি একটা লাইন থাকে। যেমন আমার সামনে হচ্ছে এখন যশোর সার্কিট হাউসের একটা জিনিস আছে, জয়ফুল যশোর। যশোরের ব্র্যান্ডিংটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, বাট যশোর একটা সুন্দর জেলা ব্র্যান্ডিং আছে। আচ্ছা, এখানেই লেখা আছে, নানান নানা রঙের ফুলের মেলা, খেজুর গুড়ের যশোর জেলা। এই জেলা ব্র্যান্ডিং আপনার মনে রাখতে হবে। এইখানে দেখেন, যশোরের গদখালি বাংলাদেশের ফুলের রাজধানী বলে পরিচিত। আমি কয়েকদিন আগে যশোরে গিয়েছিলাম, তো এটা হচ্ছে সেখান থেকে আনা। তো এই যে গদখালি ফুলের রাজধানী, রাজধানী তো বললাম এর আগে নাকি, হ্যাঁ রাজধানী হবে। তো সেটা কিন্তু এই এই জেলা ব্র্যান্ডিং এ আসছে। এই জেলার বিখ্যাত জিনিস কি, ফুল, নানান রঙের ফুলের মেলা। আরেকটা জিনিস যশোরের বিখ্যাত কি, খেজুর গুড়ের যশোর জেলা। খেজুর গুড়, যশোরের খেজুরের গুড় খুবই বিখ্যাত। এই দুইটা কথাই কিন্তু জেলা ব্র্যান্ডিং এ আসছে। এরকম প্রত্যেকটা জেলার জেলা ব্র্যান্ডিং আছে। আপনি জেলা প্রশাসনের ওয়েবসাইট বা জেলা পরিষদের ওয়েবসাইটে গেলে আপনি পেয়ে যাবেন। যেমন আমি পাবনাতে গিয়েছিলাম, পাবনায় হচ্ছে পাবনার ঘি আর পেঁয়াজ, এই দুইটাকে উল্লেখ করে পাবনার একটা সুন্দর ইয়ে আছে, জেলা ব্র্যান্ডিং আছে। আমার নিজের জেলা হচ্ছে ঝিনাইদহ। ঝিনাইদহর হচ্ছে তুলা আর তুলা আর কলা সম্ভবত, এটা নিয়ে হচ্ছে জেলা ব্র্যান্ডিং আছে। আপনার নিজেরটা আপনি জেনে যাবেন। মুক্তিযুদ্ধতে আপনার জেলার উল্লেখযোগ্য ঘটনা, যে আপনার জেলা কোন সেক্টরে পড়ে, এই জিনিসগুলো জেনে যাবেন। সেই সেক্টরে সেক্টর কমান্ডার কে, এগুলো সুন্দর করে পড়ে যাবেন। আপনার নিজের জেলায় নির্বাচনী আসন কয়টা আছে, আপনার নিজের নির্বাচনী আসনের এমপি এখন কে আছেন, তাছাড়া সেখান থেকে যদি কোনো মন্ত্রী থাকেন, সেখান থেকে যদি কোনো সচিব, সিনিয়র সচিব এই পর্যায়ের কেউ থাকেন, এগুলো অবভিয়াসলি আপনাকে জেনে যেতে হবে। এরপর হচ্ছে আপনার নিজের জেলার ইতিহাস আপনাকে জানতে হবে, জেলার নামকরণের ইতিহাস, জেলার উল্লেখযোগ্য যেগুলো স্থাপনা আছে সেগুলো কোথায় কি, সেগুলোর ইতিহাস, এগুলো আপনারা এগেইন ওয়েবসাইটে পেয়ে যাবেন। সুন্দর করে এগুলো নোট করে রাখবেন, কপি পেস্ট করে এটা কয়েকবার করে দেখে যাবেন। আপনার জেলা কিসের জন্য বিখ্যাত, কিসের জন্য কুখ্যাতও হতে পারে, দুটাই আপনার জেনে যেতে হবে।
এবং এটা সুন্দরভাবে জেনে যাবেন। কোনো গাঁজাখুরি কথাবার্তা বলবেন না। যারা ওখানে বসছে তারা সারা জীবনে অনেক জেলাতে পোস্টিং নিয়ে নিয়ে ঘুরেছেন, তো তাদেরকে আপনি মানে বোকা বলে মনে করেন না অন্তত। আপনার জেলার যদি কোনো বিখ্যাত মানুষ থাকে, তিনি, যেমন আমি ঝিনাইদহের বিখ্যাত মানুষ হচ্ছে ছিলেন, কেপি বসু ছিলেন, লালন শাহের জন্ম হচ্ছে ঝিনাইদহে, তারপর বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের জন্ম হচ্ছে ঝিনাইদহে। এরকম আপনার জেলার বিখ্যাত মানুষ আপনি জানবেন। সবচেয়ে বেশি উৎপাদিত যে ফসলগুলো হয়, ফল হতে পারে, সবজি হতে পারে, সেগুলো আপনি জেনে যাবেন। আপনার জেলার কি কি সমস্যা আছে এবং তার সম্ভাব্য কি কি সমাধান হতে পারে, যেমন আপনার খরা প্রবণ জেলা হতে পারে, তারপর সেখানে নদী ভাঙন প্রবণ হতে পারে, এগুলো আপনি খেয়াল করে দেখে যাবেন যে সেগুলো কি কি সম্ভাব্য সমাধান হতে পারে, যেগুলো আপনার মাথায় আছে। হতে পারে সেটা ইমপ্রবাবল বাট নট ইম্পসিবল, তো সেগুলো আপনি সুন্দর করে বলবেন। আপনার জেলার নিরাপত্তা থ্রেট কি হতে পারে সেটা হচ্ছে বলবেন। এগুলো সাধারণত যেমন পাহাড়ি এলাকায় যাদের জেলা হয় তাদেরকে হচ্ছে জিজ্ঞেস করা হয় যে নিরাপত্তা থ্রেট কি। সেগুলোতে দেখা যাচ্ছে বর্ডার এলাকা দিয়ে অনেক সময় অনুপ্রবেশ ঘটে, চরমপন্থী বিভিন্ন বাহিনী সেখানে উত্থান ঘটে, এগুলো কিন্তু নিরাপত্তা থ্রেট। এরপর হচ্ছে আপনার যদি সীমান্তবর্তী এলাকা থাকে আপনার জেলায়, অবভিয়াসলি সেগুলো সুন্দর করে নামগুলো দেখে যাবেন। এবং আপনার জেলাতে যদি এরকম কোনো বর্ডার থাকে, ল্যান্ড পোর্ট বা সি পোর্ট বা রিভার পোর্ট থাকে, আপনি সেগুলোর নাম জেনে যাবেন, লোকেশন জেনে যাবেন। আপনার জেলার বর্তমান জেলা প্রশাসক এবং পুলিশ সুপার যারা আছেন, এই স্যারদের নাম আপনারা অবভিয়াসলি জেনে যাবেন। এবং আপনার উপজেলার ইউএনও যিনি আছেন, উপজেলার ইউএনওর নাম অবভিয়াসলি দেখে যাবেন। এরপর আসেন আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান বিষয়ক পড়াশোনা। শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা যে স্কুলে পড়েছেন, কলেজে পড়েছেন এবং ভার্সিটিতে পড়েছেন, সেখানকার বর্তমান প্রিন্সিপালের নাম বা ভাইস চ্যান্সেলরের নাম আপনারা দেখে যাবেন। এগুলো কিন্তু ভুল করা যাবে না। নিজের ভার্সিটি, নিজের স্কুল কলেজ নিয়ে কোনো ভুল করা যাবে না। আপনার বিভাগীয় প্রধান, ডিনের নাম, চেয়ারম্যানের নাম, এগুলো আপনি দেখে যাবেন, জেনে যাবেন। হতে পারে ওনাদেরই কোনো বন্ধু হয়তো আপনার ওখানকার চেয়ারম্যান, আপনি জানিও না, আমি দেখা গেল ভুল আনসার দিলাম এবং ওনারা এটাতে খুবই অফেন্ডেড হবে। আপনার ওখানকার ইতিহাস, আপনার শিক্ষা প্রতিষ্ঠানের যে ইতিহাস, কত সালে প্রতিষ্ঠিত, কি তার কোনো লিগ্যাসি আছে কিনা, এবং সেখানকার উল্লেখযোগ্য যারা অ্যালামনাই আছেন সেগুলো জেনে যাবেন। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য অর্জন কি আছে বৈশ্বিক পরিমণ্ডলে বা বাংলাদেশি পরিমণ্ডলে, সেটা জেনে যাবেন। এবং আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে সাম্প্রতিক আলোচিত কোনো ঘটনা যদি থেকে থাকে, হতে পারে ইতিবাচক ভাবে বা নেতিবাচক ভাবে, সেটা আপনি জেনে যাবেন। তাদের কোনো রিসেন্ট উল্লেখযোগ্য কোনো অর্জন, সেটা তো অলরেডি বললাম, সেটাও অবভিয়াসলি দেখে যাবেন। এবার আসেন ব্যক্তিত্বর ব্যাপারে। কিছু ব্যক্তিত্বের নাম আপনাদেরকে জেনে যেতে হবে। তারা কারা? আমাদের যিনি রাষ্ট্রপতি আছেন, প্রধানমন্ত্রী এবং উল্লেখযোগ্য যারা মন্ত্রী আছেন, যেমন পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রী, এই টাইপের মোটামুটি 8-10 জনের নামটা আপনাদের বারবার দেখতে হবে। প্রধান বিচারপতি যিনি আছেন, প্রধান নির্বাচন কমিশনার, পিএসসি চেয়ারম্যান, আপনার ক্যাডার সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় আছে সেটার মন্ত্রীকে, প্রতিমন্ত্রী থাকলে তারা কারা, এটা দেখবেন। এবং হচ্ছে সচিবের নাম, আপনার হচ্ছে ওই মন্ত্রণালয়ের সচিবের নাম। এখানে একটা জিনিস আমি এই স্লাইডে ইনক্লুড করতে ভুলে গিয়েছি, যেটা আমি অলরেডি এখানে লিখে রাখি, সেটা হচ্ছে পিএসসি কোন আইনের বলে প্রতিষ্ঠিত এবং আপনাদেরকে যে চাকরি দেওয়া হচ্ছে, এই সিভিল সার্ভিসের নিয়োগের আইন, তারপর আপনারা যে চাকরি করবেন সেখানে শৃঙ্খলা বিধিমালা আছে, সরকারি কর্মচারী বিধিমালা আছে হচ্ছে 1979 শৃঙ্খলা বিধিমালা, প্রবাবলি আপিল শৃঙ্খলা, এটা হচ্ছে আচরণ বিধিমালা 2018-তে প্রবাবলি হচ্ছে এটা আছে। তো এইগুলা একটু আইনের নামগুলো দেখে যাবেন। এটা আমি এখানে ইনক্লুড করব করে আমি ভুলে গিয়েছিলাম, এটা আমি বলে রাখলাম, এটা মাস্ট, এই আইনগুলো দেখে যাবেন। নাহলে বলবে যে আপনি যে চাকরি করতে আসছেন, আপনি আসলে কোন আইনের বলে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত বা আপনাকে কোন আইনের বলে চাকরি দেওয়া হবে, আপনি তো সেটাই এখনো জানেন না। তারপর আপনার চাকরি বিষয়ে সংবিধানে কিন্তু অনুচ্ছেদ আছে 133 প্রবাবলি, এই টাইপেরই কোনো কিছু হবে, আমার এক্স্যাক্টলি এখন খেয়াল নাই। এইগুলা একটু দেখে যাবেন কষ্ট করে। পিএসসি রিলেটেড সংবিধানের জিনিসগুলো আপনি দেখে যাবেন অবভিয়াসলি। আচ্ছা, আবার ফিরে আসি আমরা স্লাইডে। কার কার নাম আরো দেখতে হবে? আপনার হচ্ছে প্রিন্সিপাল সেক্রেটারি যিনি আছেন, ক্যাবিনেট সেক্রেটারি, তারপর হচ্ছে জনপ্রশাসনের যিনি সচিব মহোদয় আছেন, স্বরাষ্ট্র পররাষ্ট্র যারা সচিব মহোদয় আছেন, দুদকের চেয়ারম্যান স্যার যিনি আছেন, অডিটর জেনারেলের নাম, 3 বাহিনী প্রধান যারা আছেন, অ্যাটর্নি জেনারেল, পুলিশের আইজিপি স্যারের নাম, এবং আপনারা যদি মেট্রোপলিটন এলাকায় থেকে থাকেন সেখানকার পুলিশ কমিশনারের নাম জেনে রাখবেন।
বিভাগ আপনার বর্তমান যেখানে আছেন সেখানে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার স্থায়ী ঠিকানার বিভাগের যিনি রেঞ্জ ডিআইজি আছেন তিনি এবং বিভাগীয় কমিশনার, এই দুইজনের নাম আপনারা জেনে যাবেন। এই সাবদের নাম কিন্তু হুটহাট করে জিজ্ঞেস করে। এবার আসেন, আপনি যদি কোথাও কর্মরত থাকেন সেই কর্মস্থলের ইতিহাস আপনার জানতে হবে। ওই প্রতিষ্ঠান কবে প্রতিষ্ঠিত, কিভাবে প্রতিষ্ঠিত, তার লিগ্যাসি কি, এটা আপনার জানতে হবে, জেনেসিসটা জেনে যেতে হবে। আপনার দপ্তর প্রধান বা আপনার অফিস প্রধান বা প্রতিষ্ঠান প্রধানের নামটা জেনে যেতে হবে। আপনার নিজের কর্মপরিধি কি, আপনার কাজের বিস্তারিত কি, আপনি আসলে কি করেন, এটার সম্পর্কে আপনার জব ডেসক্রিপশন, জেডি বলে, এই জেডি সম্পর্কে খুব ক্লিয়ার কনসেপশন থাকা লাগবে আপনার। আপনি ভুলভাল কথা এখানে বললে কিন্তু ধরা খাবেন। আচ্ছা, আপনার যদি প্রতিষ্ঠান কোনো রাজস্ব আহরণ করে তাহলে তাদের বার্ষিক আয় কত, এটাও আপনার জেনে যাওয়া লাগবে। আর যা যা খুচরা পড়তে হবে সেটা হচ্ছে আপনার বিভিন্ন অর্থনীতি রিলেটেড ডেটা, যেমন সেবা, শিল্প, এসব কোন খাতে কত শতাংশ করে লোক আছে, অর্থনীতির হালচাল, এই টাইপের তথ্য আপনারা জেনে যাবেন। মুক্তিযুদ্ধের বেসিক জিনিসগুলা জেনে যাবেন অবভিয়াসলি, কারণ মুক্তিযুদ্ধ নিয়ে যে কোনো জায়গায় কোশ্চেন হতে পারে। মন্ত্রণালয়ের নামগুলো দেখে যাবেন, কিছু মন্ত্রণালয়ের নাম হচ্ছে একটু খটোমটো আছে, এগুলো অনেক সময় ভুল হয়ে যায় বলতে গেলে, যেমন পল্লী উন্নয়ন, সমবায়, এই টাইপের মন্ত্রণালয় যেগুলো আছে সেগুলোর নামগুলো কিন্তু হঠাৎ করে ভুল হয়ে যায়, তো এটা খেয়াল করবেন। নিজের দেশের ম্যাপ সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে হবে, কোন জেলা কোথায় এটা ভালো করে দেখে যাবেন। এটা অনেক সময় ম্যাপ থাকলে, ম্যাপ ঝোলানো থাকে, ভাইবা বোর্ডে ঢোকা মাত্র বলে যে ম্যাপ এই তুমি অমুক জেলা দেখাও, অমুক উপজেলা কোথায় দেখাও, এটা একটু দেখে যাবেন। এবং ওয়ার্ল্ড ম্যাপের বেসিক ধারণা থাকতে হবে। এই পয়েন্টে এসে একটা কথা বলি, অনেক সময় আপনাকে উদ্ভট কোশ্চেন করতে পারে। যেমন 46-এ একজন আপু রুমে ঢোকা মাত্র তাকে বলছে যে গিনি বিসাউ কোথায় দেখাও, দেন বলছে পাপুয়া নিউ গিনি কোথায় দেখাও। তো উনি তো দুইটাতেই হচ্ছে ঘাবড়ে গেছেন যে আমি তো এগুলা পারতেছি না। ভাই, এগুলা আপনি যে পারবেন, ভাইবা বোর্ড আপনার কাছে সেই আশা করে না। এটা এটা দেখতে করে যে আপনি না পারলে তখন আপনার রিয়াকশন কি হয়, আপনি ওই সিচুয়েশনটা কিভাবে হ্যান্ডেল করছেন। যেমন কিছু ভাইবা বোর্ডে জিজ্ঞেস করে বিল, ঝিল, হাওর, বাওর এগুলোর মধ্যে পার্থক্য কি, নদী, হ্রদ এগুলোর মধ্যে পার্থক্য কি, এগুলো কিন্তু হুট করে মাথায় আসে না। এবং এগুলা যে আমরা খুব থরলি এইসব পার্থক্য আমরা দেখি, খাল আর বিলের পার্থক্য, বিল আর ঝিলের পার্থক্য, জিনিসটা কিন্তু এরকম না, এগুলো কমন সেন্স দিয়ে আমরা বুঝি। তো এগুলো যখন একাডেমিকলি পার্থক্য জিজ্ঞেস করা হয় সেখানে অনেকেই উত্তর দিতে পারেন না এবং প্যানিক হয়ে যায়। ভাই, এখানে প্যানিক হওয়ার কিছু নাই, প্যানিক করার কোনো কিছু নাই। এই কোশ্চেন গুলো আপনি পারবেন এই আশা করে আপনাকে জিজ্ঞেস করা হয় নাই। এগেইন এগুলো স্রেফ আপনার টেম্পারমেন্ট দেখতে আপনাকে জিজ্ঞেস করা হয়েছে, যে আপনি ওই পরিস্থিতি কিভাবে সামলান সেটা। আপনার নিজের সম্প্রতি পড়া একটি বইয়ের ব্যাপারে জিজ্ঞেস করা হতে পারে। এই ক্ষেত্রে দয়া করে কোনো গাঁজাখুরি কথা বলতে যাবেন না। যে বই আপনি পড়েননি কিন্তু খুবই বিখ্যাত, দেখা গেল আপনি নজরুল বা রবীন্দ্রনাথের একটা বইয়ের নাম বললেন যে বই হয়তো তারা পড়েছেন, আপনি এদিকে বলে ফেসে গেলেন না কারণ আপনি জীবনে ওটা পড়েননি। তো এই ক্ষেত্রে কি করতে পারেন, আপনি হয়তো আসলেই কোনো বই পড়ে থাকলে সেটা বলতে পারেন। যেমন আমি ঠিক করেছিলাম আমি সৈয়দ মুস্তফা আলীর জলে ডাঙায়, এবং আমি ওই সময় আমার ভাইবার সময় হচ্ছে আমি মাসুদ রান্না পড়ছিলাম, আমি মাসুদ রানার একটা বই জলে ডাঙায় আর হচ্ছে আর একটা যেন কোন বই আমি ঠিক করে রেখেছিলাম যে আমি এই তিনটা বলবো, যে স্যার এই তিনটা বই আমি একদম রিসেন্টলি সাইমultaneously আমি পড়েছি এবং এগুলো আমি আসলেই পড়েছিলাম। তো আপনার যদি এরকম আসলেই পড়া না থাকে তাহলে আপনি অপ্রচলিত কিন্তু একটু সহজবোধ্য কোনো বইয়ের ব্যাপারে একটু চ্যাট জিপিটি করে যাবেন, সেই বইয়ের ডিটেল আপনি হালচাল দেখে যাবেন, জিজ্ঞেস করলে সেটা বলবেন এবং সেটা সম্পর্কে একটু ডিটেল দেখে যাবেন, অ্যাটলিস্ট ওই সারমর্ম টাইপ ওই বইয়ের একটু দেখে যাবেন, তাহলে আপনি আনসার করতে পারবেন। তবে ওই যে বললাম, বিখ্যাত কোনো বই বলে নিজের বিপদ বাড়াবেন না যদি না সেই বই আসলে আপনি পড়ে থাকেন। এরপর হচ্ছে আপনার নিজের যেটা আন্ডার গ্র্যাডের থিসিস ছিল, থিসিসের ব্যাপারে একটু আইডিয়া নিয়ে যাবেন, থিসিসের নাম কি আছে এবং হচ্ছে থিসিসের ডিটেইল আপনি আসলে কি করেছিলেন, এটা দিয়ে আসলে ইম্প্যাক্টটা কি, এগুলো একটু দেখে যাবেন। উল্টাপাল্টা কোনো কিছু এখানে বলতে যাবেন না। এবং নিজের থিসিসের ব্যাপারে আপনি যদি না বলতে পারেন সেটা খুবই বাজে ইম্প্যাক্ট ফেলবে, কারণ আপনি ওই থিসিসের পিছনে কম করে 1 বছর সময় দিয়েছেন অথচ আপনি সেটা সম্পর্কে এখন জানেন না। এটা আপনার একটা ব্রেইন চাইল্ডের মতো, আপনি নিজের শিশুকে ভুলে গেছেন। তো দিটস নট অ্যাকসেপ্টেবল। এরপর আসেন, আপনার ক্যাডার রিলেটেড কিছু পড়াশোনা করা লাগবে। ক্যাডার রিলেটেড পড়াশোনার মধ্যে কি আছে, যাদের ফার্স্টের দিকের চয়েস হচ্ছে প্রশাসন, পুলিশ, তারা হচ্ছে এই পোস্টটা অবভিয়াসলি দেখবেন। যাদের পুলিশ বা প্রশাসন না, অন্য কোনো ক্যাডার চয়েস, তারাও এটা দেখবেন। এটা হচ্ছে আজিজ সারতাজ ভাইয়ের একটা পোস্ট, উনি ভাইবা নিয়ে প্রচুর পোস্ট করেছিলেন, প্রায় 30টা প্লাস, এবং সেগুলো সব এখানে কম্পাইল করা। আপনারা যারাই ভাইবা ক্যান্ডিডেট আছেন
প্রত্যেকটা পোস্ট এখান থেকে পড়বেন, আপনারা অনেক ইনসাইট পাবেন ভাইবার সম্পর্কে, খুঁটিনাটি অনেক কিছু উনি লিখেছেন। প্রশাসন আর পুলিশের জন্য উনি স্পেসিফিক্যালি এখানে 2টা পোস্ট রেখেছেন। প্রশাসনের ব্যাপারে 100 কোয়েশ্চেন্স এবং পুলিশের ব্যাপারে সম্ভবত 134 কোয়েশ্চেন্স। এই কোয়েশ্চেনের আনসার আপনি রেডি করবেন। এখন ভাই আমার কাছে এই কোয়েশ্চেনের আনসার রেডি করা আছে, কিন্তু আমি এটা দিব না। কেন দিব না? কারণ আমি নিজে, আমার কাছে অন্তত মনে হচ্ছে এটা আমরা 3জন মিলে সলভ করতাম। আমরা হচ্ছে এখন আমি একজন অ্যাডমিনিস্ট্রেশনে রেকমেন্ডেড, একজন পিডব্লিউডি তে, একজন রেলওয়েতে, আলহামদুলিল্লাহ। তো আমরা 3জন মিলে যখন এটা ঘাটাঘাটি করে পড়তাম, আমার কাছে মনে হয়েছে এই টোটাল 234 কোয়েশ্চেনের আনসার বের করার জন্য ঘাটাঘাটি করে আমাদের যে পরিমাণ নলেজ এনরিচড হয়েছি আমরা, এটা আসলে আমরা বই পড়ে হতাম না। সো আমি আশা করব আপনারা এটা একটু নিজে ঘাটাঘাটি করে দেখবেন। আপনি এই এই কোশ্চেনের আনসার রেডি করতে আমি সরকারি গেজেট নামিয়ে পড়েছি, আইনের ঘাটাঘাটি করেছি, মানে সম্পূর্ণ থরলি আমার বিশাল একটা এখানে জার্নি হয়েছে জাস্ট এই কয়টা কোশ্চেনের আনসার করতে গিয়ে। এবং প্রশাসন পুলিশের আমার মনে হয় না আর কোনো কিছু বাকি থাকে যদি আপনারা এই 134 কোশ্চেনের আনসার রেডি করতে পারেন। আমি এটা রেডি করে গিয়েছিলাম, যে তোমার ফার্স্ট চয়েস ছিল অ্যাডমিনিস্ট্রেশন, সেকেন্ড চয়েস ছিল পুলিশ, আমি এটা খুবই ভালো করে রেডি করেছিলাম। তো আপনাদের যাদের এগুলো আছে আপনারা এটা রেডি করবেন। এখন এখানে ধরেন আপনি আটকে গেলেন, কোনো কোশ্চেনের আনসার হয়তো আপনি পারছেন না বা আপনি কনফিউজড, তখন আপনি কি করবেন? আপনি হচ্ছে আমার গ্রুপে পোস্ট করতে পারেন। এটা আমার গ্রুপের লিংক আমি দিয়ে রেখেছি, এই পিডিএফটা তো আমি ইনশাআল্লাহ দিব। এইখানে ক্লিক করলে আপনারা পাবেন, গ্রুপে পোস্ট করবেন, ইনশাআল্লাহ আমি সেখানে ফিডব্যাক দিতে চেষ্টা করব। আমি কোশ্চেন গুলোর আনসার যেখানে আমার কনফিউশন হতো, আমার যারা পরিচিত ক্যাডার আছে আমি তাদেরকে নক দিতাম, প্রচুর বিরক্ত করেছি ভাই। একটা জিনিস হচ্ছে আপনার বেহায়া হতে হবে। বেহায়া হতে হবে ইন এ সেন্স, আপনার হচ্ছে মানুষজনকে নক দিতে হবে যারা ক্যাডার আছেন বা এরকম, যে ভাই আমার একটু এটার আনসার লাগবে, একটু এটা বলে দেন, বা এটা কি করেছিলেন আমার একটু বলেন। হয়তো উনি আনসার দেননি কারণ উনি খুবই ব্যস্ত, কিন্তু ফার্দার আপনার আবার নক করতে হবে। এই ব্যাপারে ভাই আপনি জানার ব্যাপারে যদি লজ্জা করেন আপনি জীবনে জানতে পারবেন না। আমি মানুষকে একসময় মানে ইয়ে করতাম যে তারা আমার মেসেজের রিপ্লাই দিচ্ছে না, বাট আমি এখন আল্লাহ আমাকে এমন একটা পজিশনে এনে বসিয়েছেন, আমি এখন দেখি আমাকে কেউ একজন মেসেজ দিয়েছে, যেমন সেদিন আমার ফ্রেন্ড আমাকে মেসেজ দিয়েছে সকালে অ্যাপ্রক্সিমেটলি 10টার দিকে, আমি মাত্র দেখলাম আমি এটা আনসার দিব, রিপ্লাই দিব, এরপর আমি এটা কি একটা কাজে গেলাম, এরপর আমার কাছে আরো এতগুলা মেসেজ আর কল আসছে, এইটা অনেক নিচে চলে গেছে, এন্ড আই ফরগট অ্যাবাউট দ্যাট। আমার পরের দিন রাত্রে আমার মনে হয়েছে হঠাৎ করে যে আরে আমাকে না আমার ফ্রেন্ড একটা মেসেজ দিল, এরপর আমি আবার গিয়ে ফার্দার চেক করে তার রিপ্লাই দিলাম। সো যারা আসলে ব্যস্ত হয়ে যায়, এই ব্যস্ততাটা ভাই কেউই চায় না, কিন্তু ব্যস্ত আসলে হয়ে যায়, পরিস্থিতির কারণে হয়ে যেতে হয়। তো এই ব্যস্ততার মধ্যে আমি যেমন আপনাদের যে পোস্ট গুলা করি, আমার টাইপিং স্পিড অত্যন্ত ভালো, এই কারণে আমার বড় একটা পোস্ট করতে হয়তো 5 মিনিটস লাগে। আমি দৌড়াদৌড়ির মধ্যে 5 মিনিট বসলে আমি 5 মিনিট একটা পোস্ট লিখে ফেলি আপনাদের জন্য। কিন্তু আহ, আসলে খুবই ব্যস্ত থাকা লাগে। তো তখন দেখা যায় যে অনেক সময় রিপ্লাই দিতে ভুলে গেছি, বা কেউ ভুলে যায়, মানুষ আসলে ভুলে যায়। তো এটা এমন না যে আপনার উপর নাখোশ হয়ে উনি রিপ্লাই দিচ্ছে না, উনি রিপ্লাই আপনি ধরেন একদিনের মধ্যে পেলেন না, আরেকবার একটু নক দিলেন যে ভাই আপনাকে তো নক দিয়েছিলাম, তো উনি হয়তো ইনশাল্লাহ রিপ্লাই দিবেন। সো এই ব্যাপারে কোনো কার্পণ্য করা যাবে না। ভাইবা ব্যাটেল একটা বই আছে, এটা আমি কিনেছিলাম এবং প্রিভিয়াস কোশ্চেনের জন্য এটা দেখতে পারেন। এটা বেশ সুন্দর কম্পাইল করা বই, তবে অবভিয়াসলি এখানে যা উত্তর দেয়া আছে আপনি উত্তরগুলো আবার পুনরায় যাচাই করে নেবেন, অন্ধের মতো ওটা মুখস্থ করতে যাবেন না। নিজে যাচাই করে ভেরিফাই করে আপনি উত্তর অ্যাকসেপ্ট করবেন, এই ক্ষেত্রে আপনার কষ্ট করা লাগবে, কিচ্ছু করার নাই। ভাইবা ব্যাটেল বইটা বেশ সুন্দর। আরেকটা কাজ করবেন, এখানে যেটা লিখতে ভুলে গিয়েছি সেটা হচ্ছে ভাইবা রিলেটেড যত গ্রুপ আছে এগুলাতে আপনি অ্যাড হবেন, সব গ্রুপে অ্যাড হবেন, এবং মানুষ যখন ভাইবা দিয়ে আসছে আপনি তাদের এক্সপিরিয়েন্স গুলা পড়বেন, জাস্ট কোয়েশ্চেন গুলা পড়বেন, তাদের আনসার গুলা না, কারণ অনেকেই এক্সাজারেটেড পোস্ট করে, মানে যেগুলো দেখে আসলে মনে হয় যে উনি ভাইবা বোর্ডে এত সুন্দর স্পিচ ডেলিভার করে আসছেন, তাহলে কি আমি তো পারবো না। হ্যাঁ, এগুলা বেশিরভাগই হয় এক্সাজারেশন। সো এগুলা যেহেতু অনেক এক্সট্রা কথা ওনারা বলছেন, তো আপনি জাস্ট কোয়েশ্চেন গুলা এখান থেকে কালেক্ট করবেন। এবং এই ক্ষেত্রে আমি হচ্ছে এরকম প্রচুর কোশ্চেন কালেক্ট করেছিলাম, অ্যাজ ওয়েল অ্যাজ আমি আরেকটা কাজ করেছিলাম, যারা ভাইবা দিচ্ছে আমার চেনা জানা আমি সবাইকে নক করতাম, সবাইকে নক করতাম করে করে বিরক্ত করতাম, যে ভাই আপনি ভাইবা দিলেন, আমি কল করতাম, তার থেকে 10টা মিনিট সময় নিতাম, যে ভাই আপনার ভাইবার কি কি কোশ্চেন করেছে আমাকে আনসার দেন। আমি যেদিনই যার জানতাম ভাইবা আছে সেদিনই আমি তাকে কল করে এই কোশ্চেন নোট করতাম, আমার একটা খাতাই ছিল আলাদা, এবং তার মধ্যে এরকম প্রচুর অন্তত 20-25 জনের, আমি জাস্ট আমার ব্যাচমেট আমার সাথে ভাইবা দিয়েছে, আমি তাদের ভাইবা কোশ্চেন কালেক্ট করেছি। আমার আগে যারা ভাইবা দিয়ে ক্যাডার হয়েছে আমি তাদের ভাইবা এক্সপিরিয়েন্স আমি কালেক্ট করেছি, এবং এটা আমাকে অনেক হেল্প করেছে। বিশেষত এইটা আমি বলবো আমার লাক ছিল, আমার ভাইবা পড়েছিল শ্রদ্ধেয়
বিজ্ঞ সদস্য গোলাম হাফিজ স্যারের বোর্ডে। তো আমি কেন জানি গোলাম হাফিজ স্যার কি কি কোয়েশ্চেন করেন এগুলো আমি খুব সুন্দর করে খুঁজে খুঁজে আমি পড়েছিলাম, এবং আমাকে হচ্ছে আমার ফ্রেন্ডরা বলতো যে তুই কি জানিস যে তোর গোলাম হাফিজ স্যারের বোর্ডে পড়বে? আমি বলি জানি না, পাইছি পড়ি। তো এরকম করতাম, এবং এরকম করে পড়তে পড়তে আমি হচ্ছে গোলাম হাফিজ স্যারের মোটামুটি আমার একটা ধারণা হয়ে গিয়েছিল যে উনি এই কোশ্চেন গুলা ঘোরায় ফেরায় সবসময় করতে থাকেন, ওনার কিছু পছন্দের কোশ্চেন আছে। অ্যান্ড সারপ্রাইজিংলি আমার ভাইবা আসলেই গোলাম হাফিজ স্যারের বোর্ডে পড়ে, এবং আমি মোটামুটি উনার যে গদ বাঁধা কোশ্চেন আমি তার ম্যাক্সিমাম আনসার করতে পেরেছিলাম। তো আমার এই এক্সপিরিয়েন্স কালেকশনটা খুবই কাজে দেয়, এটা আপনারা করবেন মাস্ট। এবার আসেন আইন কানুনের ব্যাপারে। সংবিধান সংবিধান সম্পর্কে আপনার খুবই ক্লিয়ার ধারণা থাকা লাগবে, মাস্ট। আপনি সংবিধানে কোনো গোঁজামিল দিতে পারবেন না, বুঝে বুঝে পড়বেন। আমার নিজের হচ্ছে একটা সংবিধানের কপি আছে, যেটা আমি অনেক দাগাদাগি করে নোট করে পড়েছিলাম, সেটা আমি পিডিএফ করেছি, এই লিঙ্কে আছে, আপনারা পিডিএফ এ ক্লিক করলে পাবেন। এছাড়াও পেনাল কোডের কিছু ধারা সম্পর্কে আপনার জানতে হবে, এখানে আমি মোটামুটি দিয়েছি। এই ধারার কম্পাইলেশনটা আমার করা না, এগেইন এটা আজিজ সারতাজ ভাইয়ের করা, কিন্তু আমি এগুলোই পড়ে গিয়েছিলাম, অ্যান্ড এগুলা হচ্ছে সাফিসিয়েন্ট হবে আপনার জন্য। এইখানে প্রত্যেকটা সম্পর্কে ধারার জাস্ট জিস্টটা, এই ধারায় কি নিয়ে বলা হয়েছে, কি টাইপের, 1 লাইন থেকে 2 লাইনের জিস্ট আপনি একটা খাতায় নোট রাখবেন। এই সবগুলার প্রত্যেকটা ধারার 1 লাইনের জিস্ট, 1 লাইন থেকে হাইস্ট 2 লাইনের জিস্ট, এর বেশি দেখতে যাবেন না, আপনার লাগবে না, এত মনেও রাখতে পারবেন না। এগুলো কোথায় পাবেন? এই ওয়েবসাইটে পাবেন, এটা সরকারি ওয়েবসাইট, এখানে সকল আইন কানুন দেয়া থাকে, আপনারা এখানে সবগুলা পেয়ে যাবেন। এরপর আসেন, আপনাদের তো ডিটেল অনেক পড়াশোনার কথা বললাম, ভাইবার দিনের কিছু পড়াশোনা আছে। ভাইবার দিনের কি পড়াশোনা আছে? আপনার ওই দিনের বাংলা, ইংরেজি, হিজরি, এই 3টা তারিখই আপনি দেখে যাবেন। যে কোনো একটা পেপার কিনবেন, কিনে হচ্ছে এই তারিখগুলো ওই দিনের গুলো আপনি দেখবেন। আমি কি পানি এনেছিলাম? না, পানি খাওয়া দরকার। আচ্ছা, এই তারিখ মাস্ট মনে রাখবেন, এবং নাম করা 2টা পত্রিকা কিনবেন, একটা হবে ইংলিশ, একটা হবে বাংলা। এই 2টা পত্রিকার ফার্স্ট পেজে যে বিশাল হেডলাইনটা আছে এটা খুব মনোযোগ দিয়ে দেখবেন, এবং তার নিচে যে ছবিটা দেয়া থাকে এই ছবিতে কি আছে এটা মনে রাখবেন। এটা অনেক সময় জিজ্ঞেস করা হয় যে তুমি কি পেপার পড়েছো আজকে, আপনি বললেন হে আমি অবজারভার পড়েছি, আপনাকে কোশ্চেন করা হলো যে অবজারভারে আজকে ফার্স্ট পেজের যে হেডলাইনটা আছে এটা বলো, বা কি ছবি আছে বলো। তো এটা তখন বললে এটা খুবই ভালো একটা পজিটিভ ইয়ে দেয়, আপনার হচ্ছে ভাইব দেয়। এরপর হচ্ছে পুরো রাস্তা, আপনি এখান থেকে যে বাসা থেকে পিএসসি পর্যন্ত যাচ্ছেন, অবভিয়াসলি পড়তে পড়তে যাবেন না, এত বুক ওয়ার্ম হওয়ার দরকার নাই। আপনি চারপাশে দেখবেন রাস্তাঘাটে কি আছে, কি দেখছেন, আপনাকে এটা বর্ণনা করতে বলতে পারে, এটা মাস্ট আপনি দেখতে দেখতে যাবেন। পিএসসি তে ঢুকলেন, পিএসসি তে সবাই লাইন ধরে দাঁড়িয়ে থাকে, যে আইকনিক ছবি আপনারা ফেসবুকে অনেক জায়গায় দেখেছেন, যদিও আমার লাইন ধরে দাঁড়ানো লাগেনি, অ্যান্ড আই ওয়াজ দ্য ফার্স্ট ম্যান টু এন্টার পিএসসি এট দ্যাট ডে, বিটুইন দ্য অ্যামং দ্য ক্যান্ডিডেটস অ্যাকচুয়ালি। অফিসিয়ালরা তো আগেই ঢুকেছিলেন, বাট আমি আসলে প্রথম ব্যক্তি ছিলাম, আমি গেলাম পুরো ফাঁকা, আমি ঢুকে গেলাম এরকম, আমি অনেক আগে গিয়ে বসেছিলাম। তো আমার এখানে একটা খুবই বাজে কাজ হয়েছিল, সেটা হচ্ছে আমি হচ্ছে পাঞ্জাবি পরে গিয়েছিলাম, এবং আমার সাদা পাঞ্জাবিতে আমি হচ্ছে পেপার রেখেছিলাম, সেই পেপারের কালি হচ্ছে পড়ে মানে খুবই বিশ্রী ভাবে হালকা হালকা শেড পড়ে গিয়েছিল, বাট এটা আসলে আলহামদুলিল্লাহ এটা বেশি ইফেক্ট করেনি। তো এরপর আসেন, আপনার হচ্ছে পিএসসি তে ঢোকার পর থেকে চারিপাশে নজর রাখবেন যে কি আছে কি না আছে, এটা খুব খেয়াল করবেন, কোনো মনুমেন্ট আছে কিনা, কোনো ফলক আছে কিনা, সেটাকে কার নাম লেখা, এগুলো খেয়াল করবেন। আগারগাঁও থেকে পিএসসি পর্যন্ত যেতে যেতে অনেকগুলো সরকারি অফিস পড়ে, একটা মহিলা পলিটেকনিক আছে, বিবিএস আছে, এরকম অনেকগুলো অফিস আছে, কি কি অফিস আছে সেটা মাস্ট খেয়াল করবেন, এটা কিন্তু জিজ্ঞেস করে। ওই দিনের তাপমাত্রাটা দেখে যাবেন, প্রচুর গরম, মানুষের মাথা গরম থাকবে, এবং টেম্পারেচার নিয়ে এখন মানুষ স্বভাবতই কথাবার্তা বলে, প্রচুর গরম আর প্রচুর শীত পড়লে মানুষের মনে পড়ে যে দুনিয়াতে থার্মোমিটার বলে একটা বস্তু আছে, তো তাপমাত্রা জেনে যাবেন, এটা একটা কমন সেন্সের মধ্যে ওই দিনের পড়ে। আপনার যেদিন ভাইবা ওই ডেটের উল্লেখযোগ্য কি কি ঘটনাবলী আছে আপনারা এটা দেখে যাবেন, এটা অনেক সময় ভাইবা বোর্ডে জিজ্ঞেস করা হয়। এরপর আসেন, আপনার হচ্ছে কিছু স্পিচ আছে যেগুলো আপনি আগে থেকে একটু রেডি করবেন, প্র্যাকটিস করবেন, এগুলো দেখে যাবেন। এবং এখানে প্রথম কথা হচ্ছে যে কোনো প্রপার আপনার হচ্ছে ইমপ্রম্পটু স্পিচের জন্য আপনার রেডি থাকতে হবে, যে কোনো কিছু বলতে পারে, এই জিনিসের উপর 2 মিনিট বলো, আপনার বলা লাগতে পারে, এবং সেটা হচ্ছে আপনার উপস্থিত বক্তৃতা দেওয়ার সক্ষমতা কত ভালো তার উপর ডিপেন্ড করছে। এরপর আর কি কি স্পিচ আপনি রেডি করবেন, আপনার হচ্ছে একটা ফর্মাল ইন্ট্রো, একটা ইনফর্মাল ইন্ট্রো, এটা অলরেডি বললাম। আর হচ্ছে আপনি সকালে ঘুম থেকে ওঠার পর থেকে পিএসসি তে আসা পর্যন্ত কি কি করলেন, এটা আপনি তার একটা বর্ণনা, এটা আগে থেকেই
রেডি করবেন যে আমি সকালে উঠলাম, উঠে হাত মুখ ধুলাম, নামাজ পড়লাম, দেন হচ্ছে এই খাবার খেলাম, তারপরে বাসায় কথা বললাম, সবার কাছ থেকে দোয়া নিলাম, তারপর আমি এসে একটা উবার কল করলাম, উবারে উঠলাম, আস্তে আস্তে আমি এটা সেটা দেখলাম, আমি এই রুট দিয়ে আসলাম, এরকম আর কি। এবং এইখানে যতগুলা স্পিচ আছে, বোথ বাংলা অ্যান্ড ইংলিশ, দুইটা ল্যাঙ্গুয়েজেই আপনার প্রিপেয়ার করতে হবে প্রত্যেকটা স্পিচ। এগুলো প্র্যাকটিস করে যাবেন এবং ইমপ্রম্পটু স্পিচের জন্য তো রেডি থাকবেনই। আপনার প্রিয় একজন মানুষের সম্পর্কে আপনি একটা স্পিচ হচ্ছে রেডি করবেন। প্রিয় যে কোনো মানুষ, আপনার মা হতে পারে বা যে কেউ হতে পারে, আপনি এটা রেডি করে যাবেন। আপনার অনার্সের সাবজেক্ট যেটা আছে সেটা আপনি আপনার চয়েসের প্রথম 3টা ক্যাটাগরি যে কোনোটার ব্যাপারে জিজ্ঞেস করতে পারে, কিভাবে কাজে লাগাবেন সেটা জিজ্ঞেস করতেই পারে, এবং এটা আপনি ইয়ে করবেন। যেমন আমার আরেকজন বড় ভাই ছিলেন, তিনি হচ্ছে ট্রিপলির স্টুডেন্ট, তাকে হচ্ছে স্যারের নাম জানি কি, আচ্ছা স্যারের নাম ভুলে গেলাম, স্যার হচ্ছে ভাইবা বোর্ডে জিজ্ঞেস করেছেন তুমি এই তোমার ট্রিপলির নলেজ, তোমার ফার্স্ট চয়েস ফরেন ক্যাডার, কিভাবে এখানে কাজে লাগাবে। তো এই টাইপের কোশ্চেন আপনাকে জিজ্ঞেস করতেই পারে। এবং ইমপ্রম্পটু স্পিচের একটা এক্সাম্পল আমার মনে পড়েছে, আমার আরেকজন বড় ভাই, উনি 44-এ ভাইবা দেন। 44-এ ওনাকে হঠাৎ করে উনি ম্যাপের কাছে দাঁড়িয়ে আছেন, ওনাকে জিজ্ঞেস করছে এই যে বাংলাদেশের দক্ষিণে এই 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 জলরাশির নাম কি, উনি বলেছে বঙ্গোপসাগর। এরপর হচ্ছে উনি ওর নিচের দিকে দেখেছেন, এটা কি, বলে নিচে হচ্ছে ভারত মহাসাগর। তো এবার হচ্ছে ওনার কোশ্চেন ছিল যে উপসাগর আর মহাসাগর এই দুইটার মাঝে তুমি পার্থক্য বলবা 2 মিনিট ইংলিশে। তো এগুলোর জন্য আপনাকে প্রিপেয়ার থাকতে হবে। একজন অ্যাম্বাসেডর হিসেবে স্পিচ, হিজ এক্সিলেন্সি বা এই টাইপের কথাবার্তা দিয়ে আপনি সুন্দর করে একটা স্পিচ রেডি করবেন, এটা ডেফিনেটলি ইংলিশেই হবে, এটার কোনো বাংলার দরকার নাই। ডিসি বা এসপি হিসেবে আপনাকে স্পিচ রেডি করতে হবে, এবং সেই স্পিচটা হচ্ছে খুব সুন্দরভাবে, মানে আপনি দেখবেন এলোকুয়েন্ট ওনারা কিভাবে হন। ওনাদের ডিসি বা এসপি দের অনেক স্পিচ আপনি অনলাইনে পাবেন স্যারদের, ওগুলো আপনারা দেখে যাবেন, এবং ওই মোতাবেক ওনারা কি কি বলছেন, কিভাবে বলছেন, এই মোতাবেক হচ্ছে আহ আপনি ইয়ে রেডি করবেন। এরপর আসেন, আচ্ছা একজন কোয়েশ্চেন করেছেন ড্রেস নিয়ে কিছু বলেন। ড্রেস নিয়ে আসলে ভাই আপনারা জানেন, এই কারণে আমি শুধু ড্রেসের ডোন্টস গুলো বলেছি, ডুজ গুলো আপনারা অলরেডি সবাই জানেন, অনলাইনে অনেক ভিডিও, অনেক লেখালেখি, অনেক ছবি আপনারা দেখেছেন, তো এটা তো আসলে চর্বিত চর্বণ। এরপর হচ্ছে আপনার শখের ব্যাপারে, আপনার শখ কি, আপনার ফ্রি টাইমে আপনার কি করতে ভালো লাগে, এই জিনিসটা হচ্ছে আপনারা সুন্দর করে এইটার ব্যাপারে একটু পড়ালেখা করবেন। এখন ভাই এটা একটা ট্র্যাপ কোশ্চেন, আপনি যদি বলেন আমার বই পড়তে ভালো লাগে, এখন যদি আপনাকে বলে তোমার পড়া 10টা বইয়ের নাম বলো, এদিকে আপনি জীবনে বই পড়েন নাই, তখন কিন্তু ধরা খাবেন। আর তখন যদি আপনি বলেন ওই টেক্সট বুকের নাম বলা শুরু করেন, তাহলে ভাই খবর আছে। তো এইগুলা খুবই চিন্তা করে উত্তর দিবেন। আহ আহ, এবং এইখানে আপনি যেটাই বলবেন আনসার, তার থেকে ফার্দার কোশ্চেন যেটা রেইজ করতে পারে সেটার আনসার আপনার কাছে থাকতে হবে, এবং এখানে ম্যাক্সিমাম টাইমই ফার্দার একটা কোশ্চেন রেইজ করে। আরেকজন হচ্ছে 45-এ, উনি হচ্ছে অ্যাডমিনে রেকমেন্ডেড, ভাইকে জিজ্ঞেস করেছিল হবি কি, উনি বলেছেন ট্রাভেলিং সম্ভবত। এরপর ওনাকে ট্রাভেলিং নিয়ে জিজ্ঞেস করেছে এবং উনি ট্রাভেলিং নিয়ে বলতে পেরেছেন। উনার পরিচিত আরেকজনকে জিজ্ঞেস করেছিল হবি কি, তো উনি বলেছে গার্ডেনিং। বলা মাত্র এবার বলছে যিনি বোর্ডে আছেন যে ফুলের টবের নিচে একটা ফুটা থাকে, কেন থাকে বলো। এখন উনি জীবনে গার্ডেনিংও করেন নাই, কিছু না, উনি জাস্ট কথার কথা হিসাবে বলছিলেন যে এই কোশ্চেন থেকে, এই আনসার থেকে হয়তো ফার্দার কোনো কিছু রেইজ করবে না এই হিসাবে, এবং বলার পর উনি তো পুরো তবদা খেয়ে গেছেন যে এটা কি হলো, এটা তো হওয়ার কথা ছিল না। এরকম রেডি রাখবেন। এরপর আসেন, আচ্ছা আমার শখ হিসাবে আমি হচ্ছে যেটা চালানোর ধান্দা করেছিলাম সেটা হচ্ছে, স্যার আমি ফ্রি টাইমে টুকটাক রান্না করার চেষ্টা করি, এবং রান্না করতে আমার ভালো লাগে। আমি যে অনেক কিছু রান্না করতে পারি জিনিসটা এরকম না, কিন্তু আমার রান্না করতে ভালো লাগে। আমি আগেই সারেন্ডার করেছি, স্যার আমি কিন্তু অনেক কিছু রান্না করতে পারি না, কিন্তু আমার এটা ভালো লাগে। তো আমি এটা বলবো বলে ঠিক করে রেখেছিলাম। এবং আসলে আমি রান্না করতে পারি, আমি ভার্সিটিতে লাইফ থেকে রান্না করতে পারি। এরপর আসেন, আপনার হচ্ছে সরকারের 5টি ব্যাপারে সাফল্য এবং 5টি চ্যালেঞ্জ আছে যেগুলো উত্তরণের জন্য সরকারকে কাজ করা লাগবে, এরকম ব্যাপারে আপনাকে বলার জন্য বলতে পারে, আপনাকে সেটা বলার জন্য রেডি থাকতে হবে। কাগজপত্র কি কি নেওয়া লাগবে, এখানে দুনিয়ার কাগজপত্রের লিস্ট আছে, এগুলো সবকিছু রেডি করে যাবেন। এবং কাগজপত্র হচ্ছে আপনারা ওইখানে প্রত্যেক বোর্ড ওয়াইজ অনেক সময় একটা করে লিস্ট দেয়, আপনাকে রিশাফল করতে বলতে পারে, এক এক বোর্ডে এক একটা সিকোয়েন্সে নেয়, সিকোয়েন্স নিয়ে কোনো চিন্তা করার দরকার নাই। আপনি জাস্ট কাগজ সবগুলো আপনার কাছে আছে কিনা এটা আপনি এনশিওর করবেন। এখানে যা বলেছি এগুলাই মোটামুটি লাগে, 3 সেট লাগে, 1 সেট, 2 সেট, 3 সেট। এই ক্ষেত্রে কিছু এফএকিউ কোয়েশ্চেন থাকে, ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন্স, সেগুলোর আমি আনসার দিয়ে রাখি। ডাক্তারের সনদ, ডাক্তারের সনদ যদি এমন হয় ডাক্তার যিনি দিচ্ছেন তাকে ক্যাডার হতে হবে, নট নেসেসারি।
তার বিএমডিসির নাম্বার থাকলেই হবে। আচ্ছা আচ্ছা, এইটা এইটা না, সরি, আমি এই পয়েন্টের কথা বলছি। এটা মেডিকেল সার্টিফিকেট একটা লাগে আপনার উচ্চতা, ওজন এগুলো নিয়ে। তো সেই ব্যাপারে ডাক্তারের বিএমডিসি নাম্বার থাকলেই চলবে, তাকে ক্যাডার হতে হবে, বাধ্যতামূলক না। এখন যদি তিনি আপনাকে 3টা কাগজে আলাদা আলাদা ভাবে নিজের নাম লিখে সিল মেরে দেন, তাহলে ওই 3টা আপনি 3 সেটে জমা দিবেন। এই ক্ষেত্রে কোনো সত্যায়িত করা লাগবে না। তবে যদি আপনি ওনার কাছ থেকে স্রেফ একটা কাগজ আনেন যেখানে উনি হচ্ছে আপনার ডিটেল গুলা লিখে আপনাকে হচ্ছে আহ উনি সিল সাপ্পড় মেরে দিয়েছেন, তাহলে সেই ক্ষেত্রে ওটা ফটোকপি যদি আপনি করেন তখন কিন্তু ফটোকপি সত্যায়িত করতে হবে। অরিজিনাল কপি দিলে 3 কপি জাস্ট দিয়ে দিবেন, নতুবা সত্যায়িত করবেন। আমি একজন ম্যাডামের কাছ থেকে করিয়েছিলাম এবং উনি ডাক্তার ছিলেন, উনি আমাকে আলাদা আলাদা ভাবে 3 কপি করে দিয়েছিলেন। এরপর হচ্ছে আপনার যেটা হচ্ছে চাকরির এনওসি, এটা মাস্ট আগে থেকে আপনি অ্যাপ্লাই করে রাখবেন। যারা সরকারি চাকরিতে আছেন, বেসরকারি চাকরি কোনো এনওসি লাগে না। আপনার কোটার প্রমাণক বা এগুলা তো হচ্ছে রেডি রাখবেনই। আর কোনো ট্রান্সক্রিপ্ট লাগে না, ট্রান্সক্রিপ্ট লাগে না। আপনি হচ্ছে জাস্ট আপনি ইয়ে করবেন, আপনার সার্টিফিকেট গুলো আপনার থাকলেই হবে। বিপিএসসি ফর্ম 1, ফর্ম 3, প্রবেশপত্র, এই 3টা জিনিসের রঙিন কপি করবেন। টোটাল 3 কপি করে, প্রত্যেকটা 3 কপি করে, এরকম টোটাল 9টা কাগজ হবে। এগুলা রঙিন কপি করবেন। এটা হচ্ছে অ্যাপ্লিকেন্ট কপি, আপনারা অ্যাপ্লিকেশন করার সময় পেয়েছিলেন, হারিয়ে ফেললে হচ্ছে এখন আপনারা আবার ইয়ে করলেই পাবেন। ওই কি জানি বলে, আপনার হচ্ছে পিএসসির ওয়েবসাইটে লগ ইন করলেই হবে, যেটা টেলিটকের মাধ্যমে যেটা আছে। এগুলো হচ্ছে সত্যায়িত কাগজপত্র কি কি লাগবে তার একটা লিস্ট। আহ এই সত্যায়িত জিনিসগুলো হচ্ছে আপনারা জোগাড় করবেন। আর পুলিশ ভেরিফিকেশন ফর্ম হচ্ছে পিএসসি তার ওয়েবসাইটে দিয়ে দিবে। এই একটা সেটে হচ্ছে 2 কপি দিতে হয়, একটা সেটে 1 কপি দিতে হয়। পুলিশ ভেরিফিকেশনের যে ফর্ম দিবেন ওইটার কোনায় অবভিয়াসলি নিজের রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে দিবেন, এবং এবং আপনার নামের নিচে ছোট করে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। 017 হোয়াট এভার বা 015 হোয়াট এভার, 019 হোয়াট এভার, ফোন নাম্বারটা ছোট্ট করে দিয়ে দিবেন। নিজের বাবার নাম যেখানে লিখবেন ওইখানেও ছোট করে ফোন নাম্বার দিবেন, এবং এখানে 2জন অনাত্মীয় গণ্যমান্য ব্যক্তির নাম্বার দিতে বলা হয়, ফোন নাম্বার, সেইখানেও আপনারা অবশ্যই অবশ্যই ওই উনাদের ফোন নাম্বারটা ব্র্যাকেটে দিয়ে রাখবেন, যেন ওনাদেরকে পুলিশ ফোন করলে পায়। এটা হচ্ছে 3 নাম্বার সেটের ব্যাপারে। এই দুনিয়ার কাগজপত্র, প্রায় 1 কেজি কাগজপত্র আপনার হচ্ছে এরকম রেডি করতে হবে, এগুলো মাস্ট করে রাখবেন। মেডিকেল সার্টিফিকেটের ব্যাপারে আসেন। মেডিকেল সার্টিফিকেট এই লিঙ্কে আপনারা ক্লিক করলে টাইপ করা একটা পেয়ে যাবেন, এটা ডাউনলোড করবেন, করে আপনার মতো করে এডিট করে নেবেন। এগেইন এটা দয়া করে ডাউনলোড করে তারপরে আপনারা এডিট করবেন। ফাইলের অ্যাক্সেস চান অনেকে, ফাইলের অ্যাক্সেসটা চাবেন না। ফাইলের অ্যাক্সেস আপনারা কেন চাচ্ছেন? আপনারা কি আমার এই লিঙ্কেরটা এডিট করবেন নাকি? তাহলে মানে আপনার নাম ধামওয়ালা মেডিকেল সার্টিফিকেট আমি রেখে কি করব? এটা জাস্ট ব্ল্যাঙ্ক রাখা, এখানে যেগুলো স্টার দেয়া, স্টার গুলোতে আপনি আপনার ডিটেল ইয়ে করবেন, জাস্ট ডাউনলোড করে নেবেন, কোনো সমস্যা নেই, এটা এডিট করে নিলেই হবে। এবার আসি, এই যে এতক্ষণ অনেক থিওরিটিক্যাল বকবক করলাম, বাস্তবে কি হয়? বাস্তবে হচ্ছে আপনি ভাইবা বোর্ডে, ট্রাস্ট মি, আপনি হচ্ছে যদি জাস্ট ডিসেন্ট থাকতে পারেন, কাম থাকতে পারেন, এটাই আপনার হেল্প করবে ইনশাল্লাহ। আপনাকে যে সব কোশ্চেনের সঠিকভাবে আনসার করতে হবে না, আপনি যা জানার তা তো আপনি ক্লিয়ার রিটেনে ডেলিভার করেই আসছেন। আপনি কত জানেন এটা দেখতে তো ভাই ভাইবা বোর্ড আপনাকে ডাকেনি। ভাইবা বোর্ড আপনাকে ডেকেছে আপনি কতটুকু সুন্দরভাবে সিচুয়েশন হ্যান্ডেল করতে পারেন সেটা দেখার জন্য। সো ভাইবাতে কোশ্চেন না পারলে এখানে প্যানিক করার কোনো কিছু নেই। আমাকে যত কোশ্চেন করেছে আমি তার অলমোস্ট অর্ধেক কোশ্চেনই আনসার করতে পারিনি। শুধু আমি না, এরকম আমি আরো বেশ কয়েকজন পেরেছি, তারা অর্ধেক কোশ্চেনই অলমোস্ট আনসার করতে পারেনি। শুধু সরি স্যার এরকম করে কাটিয়ে গেছেন। তো এই যে সরি স্যার বলাটাও একটা ক্যাপাবিলিটি ভাই, সুতরাং সব পারতে হবে জিনিসটা এরকম না। আর একটা জিনিস হচ্ছে, আপনি যেটা পারবেন না আপনি সেটা সুন্দরভাবে ভদ্রভাবে, দুঃখিত স্যার বিষয়টি আমার জানা নেই, বা সরি স্যার আমি জানি না, এনিথিং, সরি স্যার আমি এটা পড়িনি, আমার এই ব্যাপারে আর একটু পড়তে হবে, বা আমার মনে পড়ছে না, এনিথিং আপনি এভাবে বলবেন। আপনি কোনো ছল চাতুরির আশ্রয় নিবেন না, ভুলভাল উত্তর গেস করে বলতে যাবেন না, এতে স্যাররা খুবই বিরক্ত হন। কোন রকম ভুলভাল উত্তর দিতে যাবেন না, যা পারেন না পারেন না। আমাকে যখন কোশ্চেন করছে, কোশ্চেনের অর্ধেক শুনে আমি বুঝে গিয়েছি আমি পারবো না, আমি একদম রেডি। উনি কোশ্চেন শেষ করেছেন সাথে সাথে, স্যার আমি জানি না, শেষ, খালাস। আপনি কোনো ছলচাতুরির আশ্রয় নিবেন না, আবারও বলছি। দেখেন আমার ভাইবা, আমি হচ্ছে ঢুকলাম প্রথমে, এটা হচ্ছে ইএসআর এর বোর্ড ছিল, গোলাম হাফিজ স্যারের বোর্ড। আমি ঢোকার পর আমাকে বসতে বললেন, আমি বসলাম, স্যারের দিকে তাকালাম, স্যার হচ্ছে একটু অন্ধকারের দিকে ছিলেন, স্যারের পিছনে জানালা, একদম ডিরেক্ট আমার মুখে এসে জানালার আলো পড়ছিল।
তো আমাকে স্যার জিজ্ঞেস করলেন আমি এখন কোথায় চাকরি করছি। আমি বললাম স্যার আমি বেবি চকে আছি, সহকারী প্রকৌশলী হিসাবে কর্মরত আছি, এবং অবশ্যই আমি বেবি চক ফুল ফর্ম বলেছিলাম। ভাইভাতে চেষ্টা করবেন যত অ্যাক্রোনিম কম বলা যায়। আপনার ভার্সিটির নাম কি? আপনি বললেন ঢাবি। ওয়েট, না ভাই, আপনার ভার্সিটির পুরা নাম বলবেন। আপনার কি মুখ ভেঙে যাচ্ছে নাকি পুরা নাম বলতে? পুরো নাম বলবেন যে কোনো কিছু। আমি জাস্ট লেখার জন্য এখানে শর্ট করে লিখেছি, কিন্তু পুরো নাম বলেছি। তো বললাম যে স্যার সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত রয়েছি। এবার উনি জিজ্ঞেস করলেন ভালো, তো কোন গ্রেডে? বললাম নবম গ্রেড। বললো তুমি তো নবম গ্রেডেই আছো, তাহলে তুমি আবার কেন হচ্ছে এখানে আসতে চাচ্ছ, তোমার এখানে কাজ কি? আমি বললাম যে স্যার হচ্ছে আমার এই কাজ করি আমি এরকম। বললো তাহলে কেন আসবা? আমি বললাম যে স্যার আমার প্রশাসনের ক্যাডারে হচ্ছে ইয়ে বেশি, পদোন্নতির সুযোগ ভালো। আমি স্ট্রেট ফরওয়ার্ড আনসার দিলাম। স্ক্রিপ্টেড অনেক আনসার আমার কাছে ছিল, কিন্তু আমি আসলে ওই মুহূর্তে সব ভুলে গেছি। একদম র আনসার যেটা আমার কাছে আছে আমি ডেলিভার করে দিলাম, স্যার পদোন্নতির সুযোগ ভালো। স্যার বললো আচ্ছা ঠিক আছে, প্রমোশন ভালো, তাহলে আর কি আছে কারণ? আমি বললাম স্যার কাজের বৈচিত্র্য বেশি, বেবিচকে তো আমাকে শুধু প্রকৌশলের কাজই করতে হবে। স্যার খুশি, ওকে ভালো। এরপর বললেন বেবিচক কোন মন্ত্রণালয়ের আন্ডারে? আনসার দিলাম। দেন হচ্ছে উনি বলতেছিলেন যে এখন তো বেবিচকে অনেক এয়ারফোর্সের মানুষ আছে, এটা সেটা একটু গল্পের মতো করে তারপর উনি বলছেন যে বিমান বাহিনী কোন মন্ত্রণালয়ের আন্ডারে আছে? আমি বললাম যে স্যার এটা হচ্ছে প্রতিরক্ষা বিভাগ। স্যার বললেন প্রতিরক্ষা বিভাগ নাকি মন্ত্রণালয়? এবার আমি কনফিউজড, কারণ আমি হচ্ছে আসলে যাওয়ার আগে কোন একটা জানি বিভাগ দেখেছিলাম, ওইটা আমার মাথায় ঘুরছিল। আমি বললাম স্যার বিভাগ। বললো কেন, মিনিস্ট্রি অফ ডিফেন্স আছে না? আমি বললাম সরি স্যার আমার ভুল হয়েছে, মন্ত্রণালয় হবে, শেষ। এরপর এনএপিডি, এগুলো হচ্ছে গোলাম হাফিজ স্যারের ট্রেডমার্ক কোশ্চেন। অমুকের ফুল ফর্ম, তমুকের ফুল ফর্ম, এটার নাম, ওইটার সাল, এবং এগুলো আমি রেডি করে গিয়েছিলাম। মানে এনএপিটি জিজ্ঞেস করলাম পারলাম, বিএম জিজ্ঞেস করলাম একটা বাদে বাকিগুলো পারলাম, বিআইজিএম জিজ্ঞেস করলেন পারলাম, এগুলো আমি রেডি করে গিয়েছি এবং এটাই আমার কাজে দিয়েছে। এরপর জিজ্ঞেস করলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভাগ কয়টা? একটা বলতে পারলাম, একটা পারিনি। দেন বলেন স্থানীয় সরকার কোন মন্ত্রণালয়ের আন্ডারে? এবার হচ্ছে আমি গোলমাল লাগালাম। এই বিশাল একটা নাম স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়, আমি হচ্ছে এখানে সমাজ কল্যাণ টান দিলাম। স্যার বললেন সমাজ কল্যাণ তো আলাদা মন্ত্রণালয়। এরপর স্যার বললেন যে আপনি তো হচ্ছে নিজের অফিস বাদে কোনো অফিসের মন্ত্রণালয়ের নামই তো বলতে পারলেন না। তো এই জায়গায় আমি হচ্ছে বললাম সরি স্যার আমার ভুল হয়েছে। এই যে সরি স্যার বললাম, এইখানে কিন্তু এটা তো ওই মুহূর্তে আমার জন্য একটা বেশ ভালো একটা হচ্ছে ডিমিনিং পয়েন্ট ছিল। কারণ আমি ভাই, এটা আমার প্রথম বিসিএস এর ভাইবা, এবং প্রথম বিসিএস এর ভাইবাতে একটা চাপ থাকেই। তো সেই চাপের হিসাবে যখন স্যার এই কথা বললেন, নেগেটিভলি ইয়ে দেখালেন, তো আমার অলরেডি তখন নার্ভাস হওয়ার কথা, কিন্তু আমি হাসি মুখে এই যে সরি স্যার, মানে আমার মুখ থেকে আমি 15 মিনিট মতো ছিলাম, 1 মিনিট আমার মুখ থেকে হাসি জানি, একদম আমি এগাল ওগাল হাসি দিয়ে বসে আছি, পারি না পারি হাসবো, এটা হচ্ছে আমার টার্গেট ছিল। আমি হাসি মুখে গেছি, হাসি মুখে আসবো, কিছু না পারলেও হাসবো, এটাই আমার কাজ। এন্ড আই থিঙ্ক এটা হচ্ছে আসলে ওনাদের ভালো লেগেছে। তো এরপর হচ্ছে উনি জিজ্ঞেস করলেন যে আমার মধ্যে কিন্তু আসলে হতাশা মাঝখানে জেঁকে বসেছিল, যে আমি তো আনসার করতে পারছি না, কিন্তু আমি হচ্ছে সেটা প্রকাশ হতে দিইনি। এইটাই আপনার কাজ ভাই, আপনার মধ্যে যাই থাকুক, আপনার বাইরে ঠান্ডা থাকতে হবে, ভেতরে যত ঝড়ই হোক ঠান্ডা থাকতে হবে, হাসি মুখে থাকতে হবে। এরপর হচ্ছে আপনারা 80-র দশকে স্থানীয় সরকারের রিফর্ম, যেটা ওই উপজেলা থানা এই টাইপের একটা কিছু হয়েছিল, উনি জিজ্ঞেস করলেন, আমি এটাও পারিনি। এরপর হচ্ছে এক্সটার্নাল ওয়ান এর কাছে দিলেন। এক্সটার্নাল ওয়ান যিনি ছিলেন উনি হচ্ছেন একজন রিটায়ার্ড সেক্রেটারি। উনি হচ্ছে আমাকে টেকনিক্যাল কিছু জিনিস জিজ্ঞেস করলেন, এবং আমি বুঝলাম যে উনি আসলে এয়ারপোর্টে কাজ করেছেন কখনো না কখনো। তো এই ব্যাপারে হচ্ছে আমি আনসার করলাম, এবং উনার আনসার গুলো আমি মোটামুটি বেশ ভালোই করতে পেরেছি। উনি হচ্ছে আমার দ্বিতীয় পছন্দের পরে গেলেন, দ্বিতীয় পছন্দ পুলিশ, পুলিশ নিয়ে জিজ্ঞেস করলেন। 54 যেটা আছে ধারা, ওইটা নিয়ে জিজ্ঞেস করলেন, এগুলোর আনসার করলাম। সংবিধানে কোথা থেকে আসছে এটা আবার একটু এক লাইন বেশি বললাম, যা উনি খুশি হলেন, যাক সংবিধানেরটাও আমি পারি। এরপর হচ্ছে উনি স্ট্রেংথ আর উইকনেস নিয়ে জিজ্ঞেস করলেন। তো ওই মুহূর্তে আসলে মাথা ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিল। আমি বললাম যে স্যার স্ট্রেংথ হচ্ছে আমি কাজের প্রেশার নিতে পারি, পরিবর্তিত যে কোনো পরিস্থিতিতে আমি কোপ আপ করতে পারি। স্যার বললেন ওকে। আর বললেন উইকনেস? আমি বললাম স্যার আমার উইকনেস হচ্ছে ওই কাজের প্রেশার নিতে পারি, এটাই আমার উইকনেস। আমি যেহেতু কাজের চাপ নিতে পারি, মানুষজন যে আমাকে যে কাজ দেয় আমি সেটাই নিয়ে নিই, তো আমার রুটিনটা এক্সস্টেড হয়ে যায়। এখানে একটা পয়েন্ট, সেটা হচ্ছে আপনার কোয়েশ্চেন, আপনি বাংলাতে কোয়েশ্চেন করা হলে বাংলায় আনসার দিবেন, ইংলিশে কোয়েশ্চেন করা হলে ইংলিশে আনসার দিবেন। ক্লিয়ার? তবে আপনারা হচ্ছে আমরা সচরাচর কিছু কথা ইংলিশে ব্যবহার করি, সেই কথাগুলো আপনি যদি ভাইবার মধ্যে ইংলিশে বলেন কোনো সমস্যা নাই। যেমন দেখেন, আমি যে আমার রুটিন এক্সস্টেড হয়ে যায়, আমি কিন্তু এই কথাটাই হুবহু এই লাইনটাই আমি ভাইবাতে বলেছিলাম।
তো আপনার হচ্ছে সব কথা বাংলা করতে হবে। আমি এরকম একটা খুব প্রেশার নিয়েছিলাম যে সব কথা মনে হয় আমাকে বাংলা করে করে বলতে হবে, এবং এই বাংলা পরবর্তীতে এমন একটা উদ্ভট অবস্থা হয় আমার সাথে। এবার 46 এ রেকমেন্ডেড একজন ভাই, আমি একদিন ওনার কাছে অফিসে বসে মক দিচ্ছিলাম। তো উনি বলছিলেন যে ভাই তুমি যেসব বাংলা বলতেছো এগুলো তো খুবই অড শোনাচ্ছে, মানে তুমি একটু পরে চেয়ারের বাংলা কেদারা, সরি, হ্যাঁ চেয়ারের বাংলা তো কেদারাই, টেবিলের বাংলা চার পায়া, এই টাইপের বাংলার দিকে তুমি আস্তে আস্তে আগাচ্ছ। তো তোমার এত বাংলা বলা লাগবে না, তুমি ন্যাচারাল থাকো। এবং পরে আমি মোটামুটি আমি যেরকম সেরকমই ছিলাম। তো স্যারের পরে বললেন যে উইকনেস তো হলো না, উইকনেস আসলে আর কি আছে। আমি বললাম যে স্যার আমি নিজের সিদ্ধান্ত যেগুলো নিই এগুলো নিয়ে আমি খুব ওভার থিঙ্কিং করি, এটা আমার উইকনেস। স্যার মেনে নিলেন। এরপর হচ্ছে এই যে জিজ্ঞেস করলেন খুবই সহজ কোশ্চেন, আর্মি জেনারেলের সমমানের পদ অ্যাডমিনে কোনটা, এটাও আমি পারিনি। আর আমাদের জেনারেশন এই যে জেনজি, এটা জিজ্ঞেস করলেন, তখন হচ্ছে 3-0 খুবই হট টপিক ছিল, আনসার করলাম। দেন আমার ডিপার্টমেন্টাল উনি কোশ্চেনের দিকে গেলেন, এই যে এই কোশ্চেনটা, তারবিহীন বিদ্যুৎ কিভাবে পরিবর্তিত হয় বলেন। উনি জিজ্ঞেস করলেন, কয়েকবার ইয়ে করলেন, প্রত্যেকবার আমি শুধু বলছি স্যার আমার জানা নাই, স্যার আমার জানা নেই, আমি জানি না স্যার। উনি বললেন তোমার অনার্সে এটা ছিল না? না স্যার ছিল না, বা থাকলেও স্যার আমার এই মুহূর্তে খেয়াল নাই, আমি স্যার জানি না। যতভাবে উনি গুতাচ্ছেন আমি শুধু বলছি জানি না। আমি আন্দাজে কোনো আনসারের দিকে এখানে যাইনি, যদিও আমি লাস্টে আন্দাজে আনসার করেছি একটা, ওটা পরে আসতেছি, কিন্তু এখানে আমি চেষ্টা করেছি যত রিজিড থাকা যায়। স্যার আমি জানি না মানে জানি না, আপনি আমার যত হিন্ট দেন আমি উল্টাপাল্টা কিছু বলবো না, আমি জানি না। এবার আসেন এইখানে এক্সটার্নাল দুই আমার হচ্ছে জিজ্ঞেস করলেন যে আমি প্রথম চাকরি কেন ছেড়েছিলাম, এবং আমি হচ্ছে এখানেও বলে বসলাম যে স্যার প্রমোশনের সমস্যার কথা, ওটা ব্লগ পোস্ট ছিল। তো আমার এটা বলে মনে হলো যে স্যার মনে হয় চিন্তা করবে যে এই ছেলে কি খালি প্রমোশনই খুঁজে, প্রথমে বললো কেন অ্যাডমিনে আসবা প্রমোশন, এখন বলে কেন প্রথম চাকরি ছাড়ছো প্রমোশন। দেন উনি জিজ্ঞেস করলেন আচ্ছা এখানে আমার ভাইভাতে না, এইখানে যে ভাইভা অভিজ্ঞতা লিখেছি এখানে যেমন গুড গভর্নেন্স, এটা পরের লাইনে যাওয়ার কথা। আমি হচ্ছে এটা এই স্লাইডটা একটু আগে বানাচ্ছিলাম, তো তখন হচ্ছে এই স্পেসিং এন্টারিং গুলা হচ্ছে ঠিকঠাক মতো হয়নি, এটা একটু কষ্ট করে দেখবেন। আমি হচ্ছে ইয়েতে ইনশাল্লাহ আমি যেটা আপলোড দিব ওইখানে আমি ঠিক করে দিব এটা পিডিএফটায়, বাট এখানে একটু দেখবেন কষ্ট করে। গুড গভর্নেন্স কি উনি জিজ্ঞেস করলেন, আমি বললাম। দেন বললেন গুড গভর্নেন্সের সেরা দেশ কোনটা, পারিনি। অবভিয়াসলি নর্ডিক কোনো কান্ট্রি হবে, বাট আমার এক্সাক্ট কান্ট্রি মনে নাই, পারিনি। বাংলাদেশে কি গুড গভর্নেন্স আছে? দেখেন এই ক্ষেত্রে আপনি চাইলে খুব ব্ল্যাটান্টলি আপনি হচ্ছে নেগেটিভ আনসার দিতে পারেন, কিন্তু সেই পথে আসলে হাঁটা যাবে না। তো মাঝামাঝি একটা উত্তর দিলাম যে পুরোপুরি নেই, তবে সরকার চেষ্টা চালাচ্ছে। ওকে। এরপর হচ্ছে স্যার এই যে আমার ডিপার্টমেন্টাল কোশ্চেন এগেইন করলেন, আমি পারিনি। এবার উনি জিজ্ঞেস করলেন এফিসিয়েন্সি কত। এই পর্যায়ে এসে আমি অলরেডি অনেকগুলো কোশ্চেনের আনসার পারিনি, এই কাজটা করা আমার ঠিক হয়নি। সেটা হচ্ছে আমি এখানে একটা ভুল আনসার দিলাম পুরো আন্দাজে, এবং স্যার সেটা জিজ্ঞেস করলেন না আবার যে আসলে কি 30%। আমি বললাম জি স্যার 30%ই তো। মানে এইখানে আমার এই ভুল আনসারটা দেওয়া ঠিক হয়নি। এরপর হচ্ছে উনি প্রশাসন ক্যাডারের ব্যাপারে আবার গেলেন যে তিনটা বিষয় বলুন যেটা হচ্ছে অন্য কোনো ক্যাডারে নাই, এই টাইপের কোশ্চেন। দেন হচ্ছে ম্যাজিস্ট্রেট কয় ধরনের, এগুলো। এবং লাস্টে হচ্ছে উনি জিজ্ঞেস করলেন মোবাইল কোড কিভাবে হয়। দেখেন এইখানেও কিন্তু উনি যখন আমি বললাম যে স্যার 3 টাইপের ম্যাজিস্ট্রেট হয়, উনি যখন আমাকে বললেন এক্সিকিউটিভ আর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পার্থক্য বলুন, আমি হচ্ছে বলা শুরু করলাম, উনি আমার কোনো আনসারই নিচ্ছেন না, আমি যাই বলি উনি তাই নিচ্ছেন না। এবং উনি বলছেন যে আমি কি আপনার এটা জিজ্ঞেস করছি, আমি কি আপনার ওইটা জিজ্ঞেস করছি, আপনি তো এই আনসার দিচ্ছেন, আপনি তো ওইখানে চলে যাচ্ছেন, আইনের কথা চলে যাচ্ছেন আপনি, আমি তো আপনার কাছে ওইটা জিজ্ঞেস করছি। তো এরকম করে উনি ঘোরাচ্ছেন, আমি যাই জিজ্ঞেস করি স্যার সরি স্যার, লাস্টে যে সরি স্যার। তো উনি জিজ্ঞেস করলেন যে মোবাইল কোড কিভাবে পরিচালিত হয়, বলছি বলার অর্ধেকে উনি আমাকে আমাকে বললেন ঠিক আছে আপনি আসেন। এখন এই যে আমি বের হলাম, দাঁড়ায় বের হওয়ার সময় ব্লেজার আমি প্রথমে আনবাটন করে বসেছিলাম, বাট বাটন করে বের হওয়ার কথা সবাই আমাকে তাই বলেছিল, কিন্তু আমি বাটন করতে ভুলে যাই। খুব যে নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে তা না, তবে এই ভাইবা অভিজ্ঞতাটা আমি এখানে এই জন্য দিলাম যে অ্যাকচুয়ালি ভাইবাতে ভাই আপনি অনেক কিছু পারবেন না, অনেক কিছু আপনার প্ল্যান মোতাবেক হবে না। আপনার যেটা প্ল্যান মোতাবেক হতে হবে সেটা হচ্ছে আপনি কোনো বেয়াদবি করবেন না, এবং আপনি নিজের উইকনেসটা অ্যাকনলেজ করবেন, স্যার আমি জানি না। না জানার মধ্যে কোনো লজ্জা নাই। ভাই দুনিয়াতে সবাই সবকিছু জানে না, সবার সবকিছু জানতে হবে না, কিন্তু আপনার সেটা অ্যাকনলেজ করা লাগবে। আপনাকে এইটা জানতে হবে যে আপনি কি জানেন না, এটা নেসেসারি। তো অনেক ভাইবা অভিজ্ঞতা আপনারা যখন পড়বেন আপনাদের হয়তো মনে হতে পারে যে ভাই এত ট্রিমেন্ডাসলি ভালো ভাইবা মানুষ কিভাবে দেয়। তো আসলে আমি যখন আমি ওইগুলাই পড়েছিলাম এবং আমারও মাথায় ওরকমই সেটিং ছিল। তো আমি যখন এই ভাইবা অভিজ্ঞতাটা আমার পরিচিত বেশ কয়েকজন রিকমেন্ডেড ভাইকে পাঠিয়েছিলাম, ওনারাকে বলেছিল যে ট্রাস্ট মি সাকিব, ভাইবা এরকমই হয়, ভাইবা এরকমই হয়, অনেক কিছু পারবা অনেক কিছু পারবা না, ওই যেগুলো দেখো অনলাইনে এগুলো সব অতিরিক্ত মানে এক্সাজারেশন দেওয়া, ভাইবা এরকমই হয়।
সো অ্যাকচুয়ালি আমি পরে দেখেছি আসলে এই ভাইবা এরকমই হয়। এবং আমার এই বোর্ডেই 45 বিসিএস এ হচ্ছে আমার অফিসেরই একজন ভাই হচ্ছে, উনি রেকমেন্ডেড অ্যাডমিনে। আমি ওনাকে যখন বলেছি ওই দিন রাত্রেই আমি হচ্ছে ওনাকে কল দিই। আমার মন ওই দিন খুবই খারাপ ছিল ভাইবা দিয়ে, কারণ আমার ভাইবা আসলে ভালো হয়নি। এটা আপনারা ভাইবা দেখলেই বুঝতে পারবেন, আমি অনেক কিছু আনসার পারিনি। তো তখন ভাই বলছিলেন যে ভাই ভাইবা আসলে এরকমই হয়, তুমি সব পারতে ওখানে যাও নাই, সব পারবাও না। তো এইটা হচ্ছে জিনিস, আপনাদেরকে এইটা এই জন্যই দেয়া যে ভাই আপনারা ভাইবা একটু খারাপ হইলে বা কোনো কিছু না পারলে প্যানিক করবেন না, ভাইবা ভাই এরকমই হয়, আসলেই ভাইবা এরকমই হয়। তো আপনাদের যদি ফার্দার আরো কোনো কোয়েশ্চেন থাকে, এখানে আমার আইডি দেওয়া আছে, আপনারা আমাকে নক করতে পারেন, বা হচ্ছে আমার গ্রুপ, যেটা গ্রুপে কোয়েশ্চেন করতে পারেন। আইদার ওয়ান ইজ পারফেক্ট, কোনো সমস্যা নাই। আর আপনারা হচ্ছে ভাইবা, আপনাদের তো সামনেই, খুব বেশি দেরি নাই। আপনারা হচ্ছে ভাইবা নিয়ে এখন আপনাদেরকে আমি যেটা বলবো লাস্ট অ্যাডভাইস হিসাবে, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে মক দিবেন, মক ভাইবা। এখন এই মক কোথায় দেবেন? অনেকে অফলাইনে দেয়, কনফিডেন্সে নেয়, তারপর হচ্ছে উত্তরণে নেয়, দেন আরো বেশ কয়েক জায়গায় নেয়। যদি পসিবল হয় বেটার হচ্ছে অফলাইনে দেয়া। তবে আমার আসলে অফিস করে ওরকম ছুটির দিন আর বের হতে মন চেত না, তো আমি অফলাইনে আসলে দিতে পারিনি। আর ভাইবা গুলো অনেক দূরে দূরে ছিল। অফলাইনে আমি একটা দিয়েছিলাম সরি, একটা দিয়েছিলাম। সেটা হচ্ছে ওই নাইম ভাই আছেন বেসিক ভিএর, ওনার একটা ভাইবা নেন। তো ওইখানে আমি একদিন গিয়েছিলাম, তা ওই একদিন গিয়ে আমার শখ মিটে গিয়েছিল। বাট ওই একটা ভাইভাতে আমি 180 পেয়েছিলাম আউট অফ 200, ওনাদের মার্কিং এ আর কি। এটা ওনার দেয়া এবারকার ভাইভাতে হাইয়েস্ট মার্ক ছিল। এগেইন ওইখানে আমি অনেক কিছু পারিনি, কিন্তু আমি হাসি মুখ নিয়ে বসেছিলাম। এবং ওইখানে যিনি বসেছিলেন একজন ডেপুটি সেক্রেটারি, উনি বলছিলেন যে আমি যদি এইভাবে পারফর্ম করতে পারি আমার ইনশাল্লাহ এবারই ক্যাডার হবে। তো এই একটা আমি অফলাইন দিয়েছিলাম, বাদ বাকি আমি অন্তত অন্তত 20+ মক ভাইবা দিয়েছি অনলাইনে। অনলাইনে কোথায়? আমার পরিচিত যারা রেকমেন্ডেড আছেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করতাম, যাদের সাথে আমার খুব ক্লোজ সম্পর্ক, তাদেরকে আমি রিকোয়েস্ট করতাম যে ভাই আমার একটা মক নেন, আমার হচ্ছে কি কি আমার ডিফিকাল্টি আছে, আমার কি কি সমস্যা আছে, ল্যাকিংস আছে, এগুলা একটু কাইন্ডলি আমাকে আপনারা ইয়ে করে দেন, ডিনোট করে দেন, আমি সেগুলো নিয়ে কাজ করব। তো কেউ রেসপন্স করতো, কেউ করতো না। আলটিমেটলি 20+ আমি টোটাল ভাইবারই মক অনলাইনে ফুল, আমি একদম ফুল গেট আপে, আমার একদম ভাইবার গেট আপ নিয়ে বসি। এবং আমার হচ্ছে ফ্রেন্ড যারা আছে, যারা আমরা একসাথে ভাইবা নিচ্ছি, প্রথম কয়েকটা মক দেওয়ার পর আমরা বুঝে গিয়েছিলাম 5-7টা মকের পর যে ভাইবাতে আসলে কি হয়, কি হতে পারে। তো তখন আমরা নিজেরা একজন আরেকজনের মক নিতাম, নিজেরা কোয়েশ্চেন করতাম, নিজেরাই সিচুয়েশন তৈরি করতাম। ও আরেকটা জিনিস হচ্ছে সিচুয়েশনাল প্রশ্ন নিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। সিচুয়েশনাল কোয়েশ্চেন কি? আপনি ইউএনও হিসাবে কর্মরত আছেন, বা আপনি এসপি হিসাবে কর্মরত আছেন, এখন হচ্ছে কোনো একটা মব শুরু হয়েছে, আপনি কি করবেন? আপনার ওয়ার্ক ফ্লো কি হবে? বা হচ্ছে আপনি কোথাও গিয়েছেন কোনো একটা বিষয়ে, সেখানে মানে ব্যাপক গ্যাঞ্জাম হচ্ছে, আপনি সেখানে কি করবেন? বা হচ্ছে আপনাকে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা কোনো ইল্লিগাল কোনো কাজের জন্য আপনাকে হচ্ছে প্রেসার দিচ্ছে, আপনি তখন কি করবেন? এই টাইপের সিচুয়েশনাল কোশ্চেন নিজেরা এগুলো আনসার রেডি করবেন, এবং সেগুলো সুন্দর করে একটা অপটিমাম পজিশনে আনবেন, অপটিমাইজ করতে হবে। তো এবার এখানে আসেন, তো 20+ আমরা যখন মক দিই, আমরা নিজেরা নিজেদের মক নিতাম, অনলাইনে নিতাম, কলে নিতাম, আমরা হচ্ছে রেগুলার ইংলিশে কথা প্র্যাকটিস করতাম। এই ক্ষেত্রে যদি আপনার পরিচিত নিজের একান্ত ক্লোজ কোনো মানুষ এরকম থাকে, একদম পরিচিত কলিগ, একসাথে কাজ করেছেন, বা বড় ভাই, ভার্সিটি বড় ভাই, কলেজের বড় ভাই, যাদের সাথে আপনার দীর্ঘদিনের সম্পর্ক আছে, আপনি তাদের কাছে অনলাইনে মক দিতে পারেন। তবে যদি আপনারা অপরিচিত কারো কাছে মক দেন, আমি বলবো ভাই, এই কথাটা আপনারা পরবর্তীতে বুঝবেন। একজন আপনার জন্য একটা মকে হয়তো 20 মিনিটস বা 30 মিনিটস আপনাকে সময় দিবে, উনি এরকম 2-3টা হয়তো উনি মক নিলেন, বা একজনের কাছে একটা দিল, ওনার জন্য আপনি অন্তত কিছু একটা সম্মানী বা কিছু হাদিয়া ওনার জন্য রাখবেন। ভাই আপনার পরিচিত একজন মানুষ 1-to-1 আপনাকে সময় দিচ্ছে, সেটা যতটুকুই সময় হোক, আপনাকে হচ্ছে উনি আপনার শর্টকামিংস গুলা বলে দিচ্ছে, তো আমার মনে হয় আপনার ওনাকে কিছু হলেও এন্টারটেইন করা উচিত। এবং এটা হচ্ছে সারতাজ ভাইও বলতেন যে ভাই উনি উনার সময় থেকে আপনার জন্য, উনি ইজমালি ভাবে সবাইকে সময় দিচ্ছে এরকম না, উনি ব্যক্তিগতভাবে আপনাকে সময় দিচ্ছে কিছুক্ষণ, তো আপনার তার জন্য কিছু সম্মানী বরাদ্দ করা উচিত। ঠিক আছে, কিছু অনারিয়া তার জন্য রাখা উচিত। আর কোথাও যেগুলো অফলাইন দিলে সেগুলো তো দিলেনই। আর একটা জিনিস হচ্ছে নিজেরা মাস্ট এরকম স্টাডি পার্টনার নিজেরা নিজেদের মক নিবেন, এটা অবশ্যই অবশ্যই করবেন। এক্ষেত্রে কোনো কার্পণ্য করবেন না। আর ভাইবার বিষয়ে কিছু টাকা পয়সা খরচ করবেন ভাই, জীবনে এটা একটা ইনভেস্টমেন্ট। আপনি একটা ড্রেস বানাবেন, এখন নতুন করে স্যুট বানাবেন বা এনিথিং, কিছু টাকা পয়সা খরচ করেন। একটা নতুন জুতা কিনলেন, আমি জুতা কিনেছিলাম এনএসআই এর ভাইবার আগে, অক্সফোর্ড শু। এই জুতা পরে আমি এ পর্যন্ত জাস্ট 2টা ভাইভাই দিয়েছি, একটা এনএসআই এর, একটা বিসিএস এর। আর কোনো ভাইবা আমি দিইনি, এটা ভাইবার উদ্দেশ্যেই কেনা। তাছাড়া আমি এমনিতে কেটস পরি, আমি কখনোই জুতা পরি না, কখনোই না। কিন্তু এটা ভাইবা উদ্দেশ্যে করে কেনা।
এবং বেশ ভালো অ্যামাউন্টের টাকা দিয়ে কেনা, মোটামুটি মানে আমার বেতন যা সেই হিসাবে ভালো, 1500-2000 টাকা হয়তো নিয়েছিল। তো এরকম কিছু ইনভেস্টমেন্ট করবেন আপনার ড্রেসের পেছনে, আপনার জুতার পেছনে, এখানে ভাই কার্পণ্য করবেন না। বইপত্র কেনার পিছনে বা হচ্ছে ওই যে বললাম আপনি কোথাও মক দিচ্ছেন তাকে কিছু সম্মানী দেওয়ার ব্যাপারে এইগুলোর ক্ষেত্রে কার্পণ্য করবেন না। এগুলো একটা ইনভেস্টমেন্ট, ইনশাল্লাহ এটা কাজে দিবে। ওকে, তো আমরা অনেক কথা বললাম, আসলে এই সেশন আর লম্বা করার মানে হয় না। এখন আপনাদের কাজ হচ্ছে, এখন প্রথম কাজ যেগুলো হচ্ছে আমি প্রথমে দেখিয়েছি লং টার্মের প্রিপারেশন হিসাবে, সেগুলো করবেন এবং ওই অ্যাডমিনের 100 এবং 134 পুলিশের এই কোশ্চেনগুলোর আনসার রেডি করবেন। যারা ফরেন ক্যাডারের তাদের হচ্ছে আসলে আমার তো চয়েস ফরেন ছিল না, তবে আমার ফ্রেন্ডের ফরেন ছিল, আমি দেখেছি ও হচ্ছে কোথা থেকে যেন ফরেনের এরকম কিছু কোশ্চেন আছে, ও হচ্ছে ওইগুলা জোগাড় করেছিল, ওইগুলাও পড়তো। আর একটা জিনিস হচ্ছে করতো যে পেপার থেকে রেগুলার হচ্ছে বিশ্লেষণ গুলা দেখতো, বিভিন্ন বিদেশি বিশ্লেষকের ইয়েগুলা দেখতো। এখানে আর একটা জিনিস যেটা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে পদসোপান। পদসোপান আপনার ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস এবং লাস্ট চয়েস, এগুলোর পদসোপানটা আপনি মাস্ট খুব ভালো করে দেখবেন। আপনি ভাই বিসিএস দিতে যাচ্ছেন, একটা ক্যাডারে চাকরি করবেন, আপনি যদি তার পদসোপানই না জানেন যে আপনার আমি এই পদে জয়েন করব, প্রমোশন পেয়ে এইটা হব, এইটা যদি না জানেন ভাই, আপনি তো মানে লিটারালি আপনি ক্যাপাবল না এখানে, সোজা কথা, এক কথায় শেষ। তো পদসোপান মাস্ট আপনার দেখতে হবে, পদসোপান ভালো করে দেখবেন, গাঁজাখুরি কথাবার্তা বলবেন না। এখানে অনেকেই বাজারে প্রচলিত নোট বই থেকে অনেক গাঁজাখুরি কথাবার্তা বলে আসে, উল্টাপাল্টা বলে বসে, এগুলা এগুলা করতে যাবেন না ভাই। আপনি হচ্ছে সুন্দর করে পদসোপান, আপনি একটু অনলাইনে ঘাটাঘাটি করেন, ওদের ওয়েবসাইট গুলা দেখেন, সরকারি ওয়েবসাইট, ওখানে আপনি পদসোপান পেয়ে যাবেন। এবং হচ্ছে পদসোপান কোথায় কিরকম হয়, যেমন আপনি হচ্ছে আহ আর সমমানের পদসোপান, একটা হচ্ছে কোথায় কি হয় আর একটা হচ্ছে সমমানের। কোথায় কি হয় বলতে কি, যেমন কমিশনে আপনি মেট্রোপলিটন এলাকায় আসছেন, তখন পুলিশের পোস্টের নাম হচ্ছে ডিসি, একই মানুষ জেলাতে গেলে হচ্ছে এসপি, আবার আপনার ইয়েতে হেডকোয়ার্টারে আসলে এআইজি হচ্ছে। তো এগুলা খেয়াল করে। আরেকটা হচ্ছে সমমানের পদসমান, অর্থাৎ সিক্স গ্রেডে, অ্যাডমিনে যেমন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, এটাই সিক্স গ্রেডে প্রথমে ইয়া হচ্ছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনার হচ্ছে, এরপর ইউএন হচ্ছে, এরপর এডিসি হচ্ছে। এই সমমানের পদগুলো খেয়াল রাখবেন। পদ আর পদবীর মধ্যে কিন্তু পার্থক্য আছে, এগুলো ভালো করে পড়ে যাবেন, এগুলো ওই সারতাজ ভাইয়ের পোস্টের মধ্যে আছে। পদ আর পদবী এই দুইটা কথা আলাদা। এই পদ আর পদবীর কি কি পার্থক্য এটা খেয়াল করে দেখবেন, এই টাইপের জিনিসগুলো খুচরা এগুলা দেখবেন। তো যাই হোক, অনেক বকবক করলাম, আপনারা যারা ধৈর্য ধরে দেখলেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ আপনাদের ভাইবা ভালো হোক, আমি সেই দোয়া করি। আর যদি হচ্ছে আপনারা কোনো কোশ্চেন করতে চান, এখন হচ্ছে কমেন্ট বক্সে কোশ্চেন করতে পারেন। আর কোশ্চেন না করলে আমরা হচ্ছে সেশনটা ইনশাআল্লাহ এইখানেই শেষ করব। আপনাদের যে কোনো কোশ্চেন থাকলে আপনারা কোশ্চেন করতে পারেন। আর হচ্ছে ড্রেস আপ আপনাদের আগেই বলেছি, ডিসেন্ট হইতে হবে, আপনার মডেস্ট হতে হবে, অ্যাটায়ার মডেস্ট হতে হবে, এক কালার হতে হবে, হ্যান ত্যান এরকম বাধ্যবাধকতা নাই, বাট ডিসেন্ট হতে হবে। আমি হচ্ছে 4টা চাকরি পরীক্ষা দিই, প্রথম 2টায় আমি হচ্ছে স্ট্রাইপড কাপড় পরেছিলাম, পরের 2টা আমি এক কালার পরি। এনএসআই তে আর বিসিএস হচ্ছে আমি এক কালার পরি, তার আগে 2টা আমি স্ট্রাইপড কাপড় পরেছিলাম, এবং তার যে খুব বাজে লাগছিল জিনিসটা আসলে এরকম না। এখন আচ্ছা, আপনাদের মেবি কোনো কোশ্চেন নাই, কোনো কোশ্চেন না থাকার মানে হচ্ছে আইদার আমি অনেক ভালো বুঝালাম, সবাই বুঝলো, অথবা আমি এমনই বুঝালাম কেউই কিছু বোঝেনি। তো যাই হোক, তাহলে আমরা হচ্ছে ইনশাল্লাহ আজকে সেশনটা শেষ করি এখানেই। আপনারা হচ্ছে পরবর্তীতে কোনো কোয়েশ্চেন রেইজ করলে আমাকে নক দিয়েন, ইনশাল্লাহ ওইখানেই হচ্ছে ইয়ে করব।